হ্যাঁ বন্ধুরা, এটা নেট সমস্যা ছিল। নেট সমস্যা থাকার পর আবার শুরু করে দিচ্ছি। একটা যেটা ছিল যে তোমাদের চয়েস দিয়েছিলাম যে চারটা টপিক ছিল যে তোমরা কোন ক্লাসটা করতে চাও, লাইভ ক্লাসটা কোনটা করবা, টেন্স করবা নাকি প্রিপজিশন করবা নাকি কোনটা ছিল ভার্ব করবে নাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবে, এরকম ছিল টপিকগুলো। যে যেটা খুশি সেটা দিয়ে আমি এই ক্লাসটায় লাইভ নিব। তো তোমরা বলছো প্রিপজিশন, বেশিরভাগ ভোট ছিল প্রিপজিশন করলে ভালো হয়। তো আমি প্রিপজিশন শুরু করে দিয়েছি। তো শুরু করার সাথে সাথে এটা নেটে একটা সমস্যা হলো। আমি এটা আরেকবার তোমাদের একটু শর্ট করে বলে দিই যে প্রিপজিশন যেটা হচ্ছে, প্রিপজিশন থেকে বিসিএস পরীক্ষা বলো আর যে কোনো পরীক্ষা বলো, 2টা থেকে 3টা কোশ্চেন থাকবেই থাকবে, প্রতি বছরই থাকবে। বাট প্রিপজিশন কিন্তু এইটা না যে প্রিপজিশন কাকে বলে, যেমন সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, এগুলো পরে কোনো লাভ হবে না, এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে প্রিপজিশনের ব্যবহার। এই ব্যবহারটা শুধু পরীক্ষার জন্য না, সারা জীবনের জন্য লাগবে। যে কোনো জিনিস লেখো তুমি, সেইখানে তোমার প্রিপজিশন তোমার লাগবে। প্রিপজিশন সাথে তুমি চলতে পারবে না। এই কারণে প্রিপজিশন তোমার শিখতেই হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমাকে এটা খুব মনে রাখতে হবে যে আমি হয়তো এই ক্লাসে বহুদিন পর আমি ক্লাস নিচ্ছি। এগুলো আসলে অনেক আগে এগুলো পড়াতাম, বিশেষ ক্যাডার হওয়ার আগে অনেক পড়াতাম, অনেক ক্লাস নিতাম। তো এটা জবে ঢোকার পরে, চাকরিতে যখন ঢুকি, 10-12 বছর চাকরিতে যখন কাজ করতেছি, তো সেখানে অফিসের কাজের একটা চাপ থাকে। তো এই জিনিসগুলো আমার ওই রকম যে চর্চার মধ্যে আছে তা না, কিন্তু যেহেতু আগে প্রচুর ক্লাস নিয়েছি এগুলোর মধ্যে, আমার এক্সপিরিয়েন্সে যেগুলো আমি পড়াবো এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এই জায়গাগুলো তোমরা যদি দেখো, তোমরা যদি খাতা কলম নিয়ে যদি বসে যদি দেখো আরো ভালো হয়। তো আমার এখানে প্রিপজিশনে কিছু স্লাইডও করা আছে যেগুলো বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। বাট ওই প্রশ্নটা শুধু আনসার বলে দিব না, ওই প্রশ্নটা কিভাবে পড়তে হয়, ওই প্রশ্নটা তুমি বাসায় যখন পড়বা, সেই প্রশ্নগুলো কিভাবে পড়বা, সেটা দারুণ একটা তুমি এখান থেকে রসদ পাবা এবং সেই অনুযায়ী তুমি পড়তে পারবে। সব মিলে এই ক্লাসটা একটা দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে, তোমরা এটা যুক্ত থাকিও। আমি জানি না এখন নেট কেমন অবস্থা, বাট তোমরা তোমাদের মতো করে ফ্রেন্ডসদেরকে জানিয়ে দিতে পারো। বিকজ প্রিপজিশনটা শুধু পরীক্ষার জন্য না, পরীক্ষাতে কাজে লাগবেই, অন্যান্য জায়গায় তোমাদের বা প্রতিদিনই তোমাদের এটা কাজে লাগবে। ওকে, আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দেই, কারণ এমনিতেই প্রচুর প্রশ্ন আছে এখানে, যেগুলো প্রশ্ন স্লাইডে আছে সেগুলো সলভ করতে গেলে অনেক সময় যাবে। কিন্তু তোমাদের যেহেতু বেসিক আলোচনা হবে প্রিপজিশনে, সেটাও বলতে হবে। দুটাই, অর্থাৎ তোমাদেরকে বেসিক থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলো আসে সেইটাও পাবে, এবং দৈনন্দিন যে ব্যবহার করার ক্ষেত্রে সেগুলো তোমার জন্য কাজে লাগে, সেই বিষয়গুলো। এর ফাঁকে তোমাদের কমেন্টে কিছু থাকলে সেটাও তোমরা দেখবো ইনশাল্লাহ। সাউন্ড নাই বলতেছে, সাউন্ড কি আসলে নাই? আচ্ছা ঠিক আছে, একজনের তাহলে সমস্যা হচ্ছে বোধহয়। ওকে ফাইন, তাহলে আমরা এখানে একটা জিনিস আসি যে আমি একটু আগে যে আলোচনা করলাম সেখানে এইটা আমি শুরু করেছিলাম, আবার একটু শর্ট করে বলে দিই। সেটা হচ্ছে ধরো প্রিপজিশনের ক্ষেত্রে কি হয় যে নর্মাল যে বেসিক ব্যাপারটা কি, এটা বোঝাতে যে আমি এই কথা বলছিলাম যে বেসিক প্রিপজিশন আসলে কি জিনিস। নর্মালি কি হয় যে কত প্রকার কি কি, এটা দিয়ে তুমি কিন্তু এই জিনিস জানতে পারো না। যেমন ধরো আমি যেটা বলছিলাম যে আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই, লম্বা একটা বই, এই বইটার উপর যদি মোবাইল ফোনটা রাখি আমি, তাহলে এটা কি বলবো আমরা সবাই জানি, এটা বলবো আমরা অন, যে দ্য মোবাইল ফোন ইজ অন দ্য বুক। বাট এই বইটা যদি আমি মোবাইল ফোনের উপরে রাখি তখন কি হবে? তখন কি কি বলতে পারবা যে এটা কি হবে? এই বইটা যদি আমি মোবাইল ফোনের উপরে রাখি এখন কি হবে, দেখো তো বলতে পারো কিনা? এইটা কমেন্ট করো তো দেখি কি হবে উত্তরটা। যে এই বইটা মোবাইল ফোনের উপরে আছে, এটা কি হবে উত্তরটা? যেমন আমি যদি বলি দ্য বুক ইজ ড্যাশ মোবাইল ফোন, দ্য বুক ইজ ড্যাশ দ্য মোবাইল ফোন। এই যে মোবাইল ফোনটা আমি এইটার নিচেই রাখছি, তাহলে মোবাইল ফোনটা কোথায়, বইটা কোথায় আছে? মোবাইল ফোনের উপরে আছে, তাহলে এটা কি হবে? বুঝছো জিনিসটা? এইটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল জানতে হবে। আবার ধরো উপরে থাকলেই আমরা কি দিচ্ছি, অন দিচ্ছি, কিন্তু আমার মাথার উপর যে লাইটটা আছে, লাইটটা কিন্তু উপরে আছে, এটা কিন্তু আমি অন বলতে পারবো না, তাহলে এটা কি বলবো? এই যে বিষয়গুলো, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে তোমার প্রতিদিনই, এটা সবসময় কাজে লাগবে, পরীক্ষাও কোনো সময় কাজে লাগবে। দেখবা আমি এটা পরীক্ষার প্রশ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে এগুলো কিভাবে তোমাদের পরীক্ষাও কাজে লাগবে আর দৈনন্দিন জীবনে কাজে লাগবেই। বুঝছো? সেইটাই বলতেছিলাম। এই যে চারটা দেখাচ্ছি আমি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চিত্র, 4 নাম্বার চিত্র, 4টা চিত্র আমি বললাম। এই যে দেখো এ আছে, এই যে বি আছে। ধরো এইটা একটা ব্রিক, মানে ইট, এটা একটা ব্রিক, এইটা একটা ব্রিক, এইটা একটা ব্রিক, এইটা একটা ব্রিক, এইটা একটা ব্রিক, এটাও। এই 4টার ক্ষেত্রে এই 4টা জায়গায় এ উপরে আছে, বি নিচে আছে।
তাহলে চারটাই কিন্তু এ উপরে বি নিচে, কিন্তু কিভাবে আছে দেখো খেয়াল করে, এটা বি এর উপরে একদম স্পর্শ করে আছে, একটা ইটের উপরে আরেকটা ইট একদম লাগালাগি অবস্থায় আছে, স্পর্শ করা অবস্থায় আছে, তাহলে এটা ক্ষেত্রে উপরের ক্ষেত্রে এক ধরনের হবে। এইটা দেখো এইবার বিটা কি আছে, এ আছে কিভাবে, বি এর উপরে ঠিকই আছে কিন্তু এই মাঝখানে গ্যাপ আছে, অস্পর্শকর অবস্থায় আছে। তার মানে আমার মাথার উপর যে লাইটটা থাকে এই লাইটটা কিন্তু স্পর্শ করে মাথার উপর নাই, অস্পষ্ট অবস্থায় আছে। তাহলে এইটা কিন্তু আমি ওইভাবে বলতে পারবো না যে উপরে যেটা আছে নর্মালি অন বলবো, যে অন বলা যাবে না এটার ক্ষেত্রে। নদীর উপরে যে ব্রিজ থাকে এই ব্রিজকে কিন্তু চট করে কিন্তু অন তুমি বলতে পারবো না, দ্য ব্রিজ ইজ অন দ্য রিভার এটা বলতে পারবো না, তাহলে কিন্তু গোল্লা খেয়ে যাবা। তাহলে এই যে ব্যাপারটা এইগুলো তোমাকে খেয়াল করতে হবে যে আসলে প্রিপোজিশন ব্যাপারটা ব্যবহারটা কিভাবে হয়। এইখানে তুমি যদি শিখতে পারো এভাবে তাহলে তোমার এই শেখাটা কাজে লাগবে, সবসময় কাজে, কথা বলতেও কাজে লাগবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগবে, পরীক্ষায় তো কাজে লাগবেই। সেটাই বললাম যে যখন এই যে এখান থেকে তোমাদের বইটা দিয়ে আগে বুঝাই দিই, তারপর ওখানে বলে দিচ্ছি, যখন এই ফোনটা আমি এখানে রাখলাম স্পর্শ করে আছে ছোট জিনিস, এই ছোটটা যখন উপরে থাকবে স্পর্শ করে থাকবে তখন হচ্ছে অন বা আপনও বলা যেতে পারে একই। কিন্তু এইটাই যখন উপরে মানে ছোট জিনিসটাই যখন উপরে অস্পর্শকর অবস্থায় থাকবে, এই দেখো যে উপরে সরিয়ে নিছি, এখন আর অন হবে না, এখন হবে অ্যাবোভ। বুঝছো জিনিসটা? তার মানে ছোট জিনিসটা যখন নিচেরটা থেকে উপরে অস্পর্শকর অবস্থায় থাকবে, যেমন মাথার উপরে যে লাইট থাকে লাইটটা উপরে কি অস্পর্শ করে আছে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবোভ। তাহলে এটা আমি বারবার বলতেছি না, তোমাদেরকে শুনতে পাচ্ছি না কথাটা, যে কারণে তোমরা এটা বুঝে নিও, নাহলে ভিডিওটা পরে আবার দেখিও। আমি যতটুকু বললাম সেটা হচ্ছে এরকম যে যদি ছোট জিনিসটা উপরে স্পর্শ করে থাকে তাহলে হচ্ছে অন বা আপন, এটা আমরা সবাই পারি। কিন্তু এই ছোট জিনিসটা যখন অস্পর্শ করে উপরে থাকবে তখন বলতে হবে অ্যাবোভ। এইটুকু তো ক্লিয়ার, তাই না? এবার দেখো এই মোবাইল ফোনের উপরেই আমি বইটা রাখলাম, নর্মালি এটা থাকার কথা না, মোবাইল ফোনের উপর বই থাকলে এটা থাকার কথা না, যে নিচে মোবাইল ফোন দেখাই যাচ্ছে না, কিভাবে কম্পেয়ার করব। কিন্তু তুমি যদি বলো যে নিচের ছোট জিনিসটা আছে উপরে জিনিসটা নিচেরটাকে ঢেকে দিয়েছে, তাহলে এইবার উপরেরটা আমি কি বলবো? এইবার কিন্তু অন হবে না, খেয়াল করো, এটা স্পর্শ করে থাকলেও অন হবে না, এটা হচ্ছে ওভার হবে। ওভার কেন হবে? মনে রাখবার নিচেরটাকে যদি কোনোটা জিনিস কাভার করে ফেলে একদম ঢেকে ফেলে সেটা হচ্ছে ওভার হবে। তাহলে এই যে উপরে যে বইটা রাখা আছে মোবাইল ফোনের উপরে এটা হচ্ছে ওভার। এখন কি বলবো? দ্য বুক ইজ ড্যাশ দ্য মোবাইল ফোন, মানে মোবাইল ফোনের উপরে বইটা রাখা আছে, সেক্ষেত্রে বলতে হবে ওভার দ্য ফোন। ক্লিয়ার? আচ্ছা উপরেটা এটা গেল, এখন উপরটা যে অস্পর্শ অবস্থা থাকে সেইটাও ওভার। তার মানে উপরে যদি বড় কিছু থাকে সেটা স্পর্শ করে থাকলেও ওভার, অস্পর্শ করে থাকলেও ওভার হবে। যত কিছু উপরে থাকবে যদি সেটা উপরে নিচেরটাকে কাভার করে ফেলে ঢেকে দেয় সেটা হচ্ছে ওভার। আর যখনই ছোট জিনিসটা হবে সেটা হচ্ছে ছোটটা যদি উপরে স্পর্শ করে থাকে তাহলে হচ্ছে অন, যেটা আমরা সবাই পারি, আর এই ছোটটা যদি অস্পর্শ করে থাকে তাহলে হচ্ছে অ্যাবোভ। এই বিষয়টা দেখো এখানে চিত্রের আকারে দেখানো আছে, তোমরা এটা খেয়াল করো যে এই যে এ ইজ ড্যাশ বি, এটা কি বলবো? এ ইজ ড্যাশ বি। দেখো এ ইজ ড্যাশ বি, এই গ্যাপে কি বসবে? এটার ক্ষেত্রে এটা হচ্ছে অন বসবে, এটার ক্ষেত্রে অন। বাট এইটার ক্ষেত্রে দেখো এ ইজ ড্যাশ বি, এটার ক্ষেত্রে হবে অ্যাবোভ, অ্যাবোভ হবে। আবার এইটার ক্ষেত্রে দেখো কি হবে? এইটার ক্ষেত্রে উপর একটা বড় আছে, এটা বড়, খেয়াল করো এটা বড় আর নিচেটা ছোট, এইটা হবে আবার ওভার, এ ইজ ওভার বি। এইটাও উপরেটা আছে বড় নিচেটা ছোট, তাহলে এইটাও হবে ওভার, এইটাও দিতে হবে ওভার। বুঝছো? তাহলে উপরটা গেল। এইটা হচ্ছে বেসিক প্রিপোজিশন, তোমাকে এইভাবে বেসিকটা চিত্র করে জানতে হবে। এখন এগুলোর মধ্যে কিছু আবার কথা আছে, ধরো এটা তুমি বেসিক শিখলা কিন্তু এই বেসিকের মধ্যে কিছু কথা আছে, যেমন ধরো এটা যে উপরে থাকলো, অর্থাৎ এটা যে অস্পর্শ করে ছোটটা উপরে থাকলো বা অস্পর্শ করে বড়টা থাকলো, তাহলে আমরা যে মাথার উপরে ছাদ থাকে, দ্য রুফ ইজ ড্যাশ আস, তাহলে অবশ্যই রুফটা বড়, ছাদটা উপরে বড় আছে, অবশ্যই ওভার হবে, দ্য রুফ ইজ ওভার আস। এইভাবে তোমরা যতগুলো দেখবে উপরের দিকে যাবে। যেমন ধরো তাহলে উপরে যদি আমি বলি যে কি আছে, স্কাই উপরে আছে, আকাশ। ওকে, তাহলে আকাশ যদি উপরে থাকে, আকাশটা তো অবশ্যই বড়, আকাশটা আমাদের সবাইকে ঢেকে দিছে, তাহলে এইবার কি হবে? তাহলে আকাশ কি ওভার হবে? সূর্য আমাদের থেকে অনেক বড়, বাট সূর্য মাথার উপর আছে, সূর্যটা কি হবে? ওভার হবে না অ্যাবোভ হবে? স্টার্স, তারকারা মাথার উপরে আছে, অনেক বড়, এটা কি হবে? অ্যাবোভ হবে নাকি ওভার হবে? অন তো হবে না, যেহেতু স্পর্শ করে নাই, স্পর্শ করে না থাকলে অন হবে না। ওকে, তাহলে ওভার হবে না অ্যাবোভ হবে? নদীর উপরে একটা ব্রিজ আছে,
এই ব্রিজটা কি হবে, অ্যাবভ হবে না ওভার হবে? বুঝছো ব্যাপারটা? তাহলে এইভাবে প্র্যাকটিক্যালি তোমার জানতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবা, যদি তোমার এটা সীমার মধ্যে হয়, যেমন লাইটটা আমার মাথার উপরে আছে, এটা সীমার মধ্যে আছে, সেক্ষেত্রে কম্পেয়ার করবা ছোট বড়টা। তাহলে উপরে হলে ছোটটা যদি উপরে থাকে সেটা হচ্ছে অ্যাবভ হবে। অ্যাবভের ক্ষেত্রে মনে রাখবা যে সীমার বাইরে যদি কিছু থাকে, বহু দূরে সীমার বাইরে যদি থাকে, সেটা ছোট বড় যাই কিছু হোক সব হবে অ্যাবভ। সীমার বাইরে, যেমন ধরো সূর্য, সূর্য তোমার সীমার বাইরে, আকাশ তোমার সীমার বাইরে, চন্দ্র তোমার আকাশ সীমার বাইরে, স্টার্স তোমার সীমার বাইরে। এরকম চন্দ্র, সূর্য, আকাশ, হ্যাঁ, যা কিছু আছে এগুলো সবগুলোই হবে অ্যাবভ, নট ওভার। যদিও তারা বড়, আকাশ অনেক বড়, কিন্তু ওভার হবে না, সব হবে অ্যাবভ। তাহলে এইবার খেয়াল করো যে সীমার বাইরে তো এগুলো হয়ে গেল, যে সব হচ্ছে অ্যাবভ হবে। তাহলে তোমার ব্রিজ, নদীর উপর যে ব্রিজ থাকে, এটা পরীক্ষা আসে, যে ব্রিজের ক্ষেত্রে যেটা আসে সেটা এমসিকিউ পরীক্ষা চলে আসে, বিভিন্ন পরীক্ষা আসে। তাহলে ব্রিজের ক্ষেত্রে তুমি কি করবা, অ্যাবভ দিবা না ওভার দিবা? ওকে, তো এটা যদি আমি তোমাকে বলি যে ব্রিজের ক্ষেত্রে কি হবে, ধরো এটা আমি যদি চেঞ্জ করি, ব্রিজের ক্ষেত্রে কি হবে, যদি প্রশ্ন করে এরকম, দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার, এইটা প্রশ্ন করলো। এখন একটা অপশন থাকলো এরকম অন দ্য রিভার, একটা থাকলো ওভার দ্য রিভার, একটা থাকলো অ্যাবভ দ্য রিভার, একটা থাকলো আপন দ্য রিভার। তাহলে দেখো চারটা অপশনে কোনটা আনসার হবে বলো দেখি। দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার, কোনটা আনসার হবে? উত্তরটা করো। এই নেটওয়ার্ক বলে আবার সমস্যা হচ্ছে, ওই যে বলতে, হ্যাঁ, তো নেট এত সমস্যা কেন? ওকে, একটু কষ্ট করে করো, নেট আসলেই সমস্যা। নেট একটু আগে আমরা একবার বন্ধ করে দিছি, এটা লাইভটা আবার শুরু করে দিছি, তো হয় এরকম মাঝে মাঝে নেট সমস্যা হয়। সমস্যা নেই, ভিডিও পরে দেখে নেবে এটা। ওকে, তো চলুক, ক্লাসটা বারবার বন্ধ করার দরকার নেই, একটু কষ্ট করে ক্লাসটা করো, ঠিক আছে? তো বলো কি হবে আনসারটা। দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার। এখন দেখো এটা আনসারের মধ্যে থেকে আমার মনে হয় আনসার করতেছে যে ওভার, অ্যাবভ, নুসরত বলছে অ্যাবভ, ওভার। দেখো এরকম অনেকেরই হচ্ছে, অনেকেরই হচ্ছে না। এইবার তুমি খেয়াল করো যে ব্রিজের ক্ষেত্রে কি হবে। ব্রিজের ক্ষেত্রে মনে রাখবা এইটা হচ্ছে রিভার, ধরো এটা নদী, তো ব্রিজ কি হবে, ব্রিজ কিন্তু কোনোভাবেই এই যে নদীর মাঝখানে ব্রিজ হয় না, ব্রিজ হবে নদীর উপর থেকে। এই যে এই শুকনাতে শুরু হবে, এই শুকনায় শেষ হবে, এই দিক দিয়ে আমরা যাই, এই দিক দিয়ে চলে আসি, এই যে ব্রিজের উপর দিয়ে, নদীর উপর দিয়ে হচ্ছে। তার মানে কি, এই নদীটাকে ব্রিজ কি করছে, কভার করছে। এই দিকে মেপে কিন্তু কখনোই ব্রিজ হবে না, লম্বার দিকে মেপে কখনো ব্রিজ হয় না, ব্রিজ হয় প্রস্থ দিকে মেপে। তার মানে প্রস্থ যত বড়ই হোক, ব্রিজ তার থেকে বড় হবে, ওই নদীটাকে সে কাভার করবে। এই যে যখনই মনে রাখবে কাভার করলেই ওভার হবে, কাভার যদি করে সেটাই ওভার। মাথা পরে ছাতা দিছো, ছাতাটা ফুটালো, ছাতাটা কি করলো, তোমার কাভার করে ফেলছে, তাহলে ছাতাটা হবে ওভার। দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড, ওকে, ওভার হয়ে যাবে। এরকম নদীর উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা নদীকে কাভার করার কারণে এটা কিন্তু আনসার হবে। অন্ত হবেই না, কারণ ব্রিজ স্পর্শ করার অবস্থায় নাই, ঠিক আছে? তার মানে আপনও হবে না, হয় ওভার হবে অথবা অ্যাবভ হবে। কিন্তু আমরা কি দেখলাম যে নদীকে ব্রিজ কাভার করে, দ্যাটস আনসারটা হবে ওভার। বুঝছো, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। তো এইভাবে তোমাকে বেসিক সেন্সটা, বেসিক পড়াশোনাটা তোমার একদম মূল এমসিকিউ পরীক্ষার মধ্যে কাজে লাগাইতে হবে। শুধু যে এই যে প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন, এগুলো কিন্তু মুখস্থ করলে কোনো কাজে লাগবে না। ডিরেক্ট ব্যবহার শিখতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসো যে আমরা এখান থেকে প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আমরা দেখবো, সেখান থেকে দেখি। যেমন তাহলে অ্যাবভ কি দেখলাম, যে যদি উপরেটা ছোট হয়, অস্পষ্ট থাকে, তাহলে অ্যাবভ হয়। আবার কি দেখলাম, যে যদি সীমার বাইরে বুঝায় কোনো কিছু, যেমন সূর্য, চন্দ্র, যেগুলো যা আছে সব কিছু কি হয়, অ্যাবভ হয়। ওকে, আবার এটা মনে রাখবো যে অন মানে কি, উপরে স্পর্শ করে ছোটটা যেন উপরে থাকে, সেটা অন বুঝায়। অনেক কিন্তু আরো অনেক ব্যবহার আছে। যেমন আমরা কি বলি যে বুড়িগঙ্গা ইজ, ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। তার মানে কি, এটা কি বুড়িগঙ্গার উপরে, তো ঢাকা না, ঢাকা কোথায়, বুড়িগঙ্গার ঠিক পাশেই। এই যে পাশাপাশি বোঝাচ্ছে, সেটা ক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা হয়। অন কি, পাশাপাশি বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু হয় অন। অসংখ্য ব্যবহার আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন দেখব যে বিশেষ পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নের আলোকে
এই বেসিক প্রিপারেশনগুলো কিভাবে আমরা এটা কাজে লাগাতে পারি। কারণ অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা প্রিপারেশন চুজ করছো, আমাদের টেন্সও রেডি ছিল, টেন্স করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম, যেহেতু প্রিপারেশন সবাই চুজ করছো, প্রিপারেশন থেকে আমরা আলোচনা শুরু করে দিই। প্রশ্নের থেকে কিভাবে আমরা কাজটা করবো সেটা আমরা দেখি। ওকে, আমি কমেন্টও পড়বো পরবর্তী সময়ের মধ্যে। আসো একটা করে প্রশ্ন দেখি। এখানে বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো শুধু দেওয়া আছে, অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া নাই। বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো থেকে তোমার বাকি প্রশ্নগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে শুধুমাত্র একটা প্রশ্ন আমি আলোচনা করবো তা না, এই প্রশ্ন থেকে কিভাবে অন্য জায়গাগুলো থাকে সেগুলো জিনিসও তোমাদেরকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওকে, এইখানে দেখো যে এটা তো একটা ভিডিও করে আমি করে দিয়েছি যে এগুলা 46 বিশেষ পরীক্ষা ইংরেজি প্রশ্নগুলো সেগুলো আছে, বাট এটা যেহেতু একটা মানে একেবারে শুরু থেকে প্রিপারেশনগুলো এখানে দিয়ে দিয়েছে, বেসিক প্রিপারেশন থেকে যেগুলো প্রশ্ন আসছে, এই জন্য কোশ্চেনটা দেওয়া আছে। আমি শর্ট করে এটা বলে দিচ্ছি। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। স্ট্রিট মানে তো রাস্তা, বুঝছই। এখন এই রাস্তাটার, কফি শপটা রাস্তার কোথায় আছে, জাস্ট এই যে বেসিক কিন্তু চিন্তা করতে হবে। তাহলে ধরো এইটা রাস্তা, এইটা রাস্তা। এখন কফি শপটা ঠিক কোথায় আছে? কফি শপটা নিশ্চয়ই এই রাস্তার উপরে নাই। তাহলে কফি শপটা কোথায় আছে? রাস্তার পাশে আছে, এই যে এইদিকে আছে, এইখানে আছে বা এইখানে আছে বা এখানে আছে, এইদিকে আশেপাশে কোথাও রাস্তার নিকটবর্তী কোন স্থানে কফি শপটা আছে। দ্যাটস দ্য কোশ্চেন, এটা বলছে। এখন দেখো এখানে আছে অ্যাট, এখানে আছে অন, এখানে আছে বিফোর, এখানে আছে অ্যাক্রস। তো এখানে খেয়াল করো যে আমরা এই যে এখানে সবগুলো আছে দেখি যে অ্যাট কোথায় বসে। অ্যাট হচ্ছে যে ধরো এই রুমটার মধ্যে কি হবে, রুমটার মধ্যে ইন হবে। মনে রাখবা যে কোনো জায়গায়, সেই জায়গায় যদি 3 ডাইমেনশন থাকে বা এরকম 4 ডাইমেনশন থাকে, এই যে 4 ডাইমেনশন 1 2 3 4 4 ডাইমেনশন বা 3 ডাইমেনশন, যেখানেই 3 ডাইমেনশন থাকবে বা 4 ডাইমেনশন থাকবে সেখানে অবশ্যই ইন হবে। তাহলে এইখানে যদি 4 ডাইমেনশন থাকতো তাহলে অবশ্যই ইন হইতো। তাহলে এই রুমের মধ্যে কি, রুমের মধ্যে 4টা পার আছে, 1 2 3 4টা পার আছে, তাহলে এখানে অবশ্যই ইন হবে রুমের মধ্যে। কিন্তু রুমের এই যে ডায়াসটা যেটা দেয়া আছে, এই ডায়াসটা রুমের পাশে আছে, রুমের এই ডান পাশে কর্নারে আছে। এই যে রুমের ডান পাশে কর্নারে বললা, এইবার তোমাকে কি বলতে হবে যে দ্য ডায়াস ইজ ইন দ্য রুম অ্যাট দ্য রাইট সাইড, দ্য ডায়াস ইজ অ্যাট দ্য রাইট কর্নার অফ দ্য রুম। ওকে, মানে ডায়াসটা কোথায় আছে? অ্যাট দ্য রাইট কর্নার। মানে এটা কি বললা যে ওই রুমের মাঝখানে নাই, মানে রুমের মধ্যে আছে কিন্তু রুমের একটা সাইড বুঝাইতে এখানে অ্যাট প্রকাশ করা হলো। আমি কোথায় আছি? আমি অমুক জায়গায় আছি, আমি হসপিটালে আছি, অ্যাট হসপিটাল। আমি কোথায় আছি? আমি ওই মোড়ে আছি, নীলক্ষেত মোড়ে আছি, আই এম অ্যাট নীলক্ষেত মোড়। মানে নীলক্ষেত মোড়ের আশেপাশে কোথাও আমি ওই নীলক্ষেত মোড়ের মধ্যে আছি, এটা বোঝাচ্ছে অ্যাট। তাহলে দেখো একটা জিনিস কি, যে ওই মোড়ের উপরের মধ্যেই আছে। তাহলে এখানে যদি আমরা অ্যাট চিন্তা করি, বোঝাবে কি এই রাস্তারই উপরে কোনো একটা জায়গার মধ্যে, এই রাস্তার থেকে এই রাস্তার মাঝখানেই কোনো একটা জায়গার মধ্যে আমি আছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাস্তার মাঝখানে কোনো জায়গায় থাকার কোনো সুযোগ নাই, যে কারণে এখানে অ্যাড কথাটা এই জায়গায়, এই প্রশ্নের ক্ষেত্রে এটা বসা সম্ভব না। আর বাকিটা হচ্ছে যে বিফোরের ক্ষেত্রে হয় না। আর অ্যাক্রসের ক্ষেত্রে সমস্যাটা হতে থাকে যে অ্যাক্রস কোথায় বসবে। অ্যাক্রসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি কোনো গতি, অ্যাক্রসের ক্ষেত্রে কি হয়, যে অ্যাক্রসের যদি কোনো গতি কোনো জায়গায় ক্রস করে যায়, ক্রস করার ক্ষেত্রে কিন্তু হিসাব আছে, মনে রাখতে হবে। ক্রস করার ক্ষেত্রে থ্রু এবং অ্যাক্রস, এটা আসলে কি যে শর্ট ক্লাস, তো যে এইখানে যে বিস্তারিত বলবো তা না। তারপর তুমি খেয়াল করো সেটা হচ্ছে যে অ্যাক্রস কোথায় বসবে, মনে রাখবা যে যেই জায়গাটার উপরে অন হবে, অন যেইখানেই অন হবে, অন কোথায় হয়, যদি 4টা ডাইমেনশন থাকে তাহলে হয় ইন। তাহলে নদী, নদীর কয়টা পার? নদীর 2টা পার, নদীর উপরে কি হবে? অন দ্য রিভার হবে। রাস্তার কয়টা পার? রাস্তার 2টা পার, রাস্তার উপরে কি হবে? অন দ্য রোড হবে। কিন্তু যদি তুমি মনে করো যে এই রাস্তাটা, রাস্তার উপরে অন আছে, এই রাস্তাটা ক্রস করে, তাহলে হবে অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রোড। অর্থাৎ রাস্তাটা ক্রস করলে কি হবে? অ্যাক্রস দ্য রোড হবে। এটা হচ্ছে গতির ক্ষেত্রে বোঝাচ্ছে। আবার তাহলে যদি কি হয় যে নদী যদি ক্রস করে তাহলে অ্যাক্রস দ্য রিভার, মানে ক্রস করা বোঝাবে কিন্তু। আর যদি নদী বরাবর যায় তাহলে অ্যালং দ্য রিভার হবে। কিন্তু নদী যদি পার হওয়া বোঝায় তাহলে হচ্ছে অ্যাক্রস দ্য রিভার। ওকে, এটা বোঝাচ্ছে। আবার যদি সেটা ইন হইতো, যেমন জানালার মধ্যে ইন, কিন্তু জানালা যদি ভেদ করে কোনো কিছু তুমি থ্রো করো, একটা বল যদি জানালাতে ঢিল দিয়ে ওই পারে দিয়ে দাও, বাইরের থেকে জানালার ভিতরে দিয়ে রুমের মধ্যে একটা বল দিলা, তাহলে এটা কি হবে? তখন হবে থ্রু, কারণ জানালার মধ্যে হবে ইন। ইন দিয়ে যদি কোনো গতি ভেদ করে যায় সেটা হবে থ্রু, আর অন দিয়ে যদি কোনো গতি ভেদ করে যায় সেটা হচ্ছে অ্যাক্রস। এটা মনে রাখবা, এটা মনে রাখলে তোমার বাকি সমস্যাটা শেষ। এখন এইখানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে স্থিরের ক্ষেত্রে। কারণ কি,
যে কফি শপটা কোথায় আছে, রাস্তার পাশেই কফি শপটা আছে, স্থির বোঝাচ্ছে। স্থির হওয়ার কারণে মনে রাখবো যে অ্যাক্রস স্থিরের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কিন্তু সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা দরকার হয়, বাধা সৃষ্টি করা দরকার হয়, সেই বাধা বোঝাতে অ্যাক্রসটা ব্যবহার করা হয়। যেমন ধরো এই রাস্তার উপরে যদি আমরা ব্রিজ দেই, রাস্তার উপর ব্রিজ দিলে সেটা হচ্ছে ওভার দ্য রোড। ব্রিজটা কোথায় আছে, রাস্তার উপরে আছে, ওভার দ্য রোড। কিন্তু এটা ধরো একটা নদী, নদীর উপরে যদি ব্রিজ দেই তাহলে ওভার দ্য রিভার হবে, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রোড হবে। কিন্তু নদীর উপরে যে কোনো একটা বাঁধ দাও, বাঁধ, ড্যাম, ড্যাম মানে হচ্ছে বাঁধ, দ্য ড্যাম ইজ ড্যাশ দ্য রিভার। এইবার দেখো যে নদীর উপরে কিন্তু শূন্য অবস্থায় নাই, বাঁধটা কোথা থাকে, নদীর যে চলার পথ সেটাকে বাঁধটা বন্ধ করে দেয়, প্রতিবন্ধক সৃষ্টি করে। এই ক্ষেত্রে হবে দ্য ড্যাম ইজ অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস। তার মানে এইখানে যদি আমি অ্যাক্রস যদি বলি তাহলে যার সবটা কোথায় আছে, এই রাস্তার মধ্যে চলাচলে বাধা করার জন্য সবটা করা হয়েছে, তার তো হওয়ার কথা না, এই জন্য এখানে অ্যাক্রসটাও হবে না। তাহলে অনটাই হচ্ছে এখানে উপযুক্ত আনসার। অনটা কেন হচ্ছে, যে সাধারণত অন মানে কিন্তু রাস্তার উপরে না, অন মানে হচ্ছে যে উপরে অবশ্যই, কিন্তু অন দ্বারা আরও একটা অর্থ হচ্ছে যে যদি কোনো কিছুর পাশাপাশি কোনো কিছু অবস্থান করে সেটা হচ্ছে অন বোঝায়। এটাও এই 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 সেন্সে আনসারটা দেখবা যে আনসার হচ্ছে খ। এটা আমার একটা যে বইটা আছে বইটার মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে, এটা আমি আমার যে ভিডিওটা ছিল ভিডিওটা বলে দিছি যে অনটা কেন হবে। তবে অন দুই ক্ষেত্রে বসে, একটা হচ্ছে ডিরেক্ট উপরে থাকার ক্ষেত্রে বোঝায়, যদি স্পষ্ট করে ছোট জিনিসটা উপরে থাকে সেটা বোঝায়। আবার অন দ্বারা কি বোঝায়, যদি পাশাপাশি বা নিকটবর্তী কিছু বোঝায় সেটা ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। তাহলে আনসারটা এইটা যদি আমরা মনে রাখি তাহলে আনসারটা দিচ্ছি আমরা অন। এই যে একটা বেসিক যে একটা ধারণা থেকে আমরা এই যে সবগুলো বুঝে বুঝে যদি আনসার করি, প্রশ্ন ভিত্তিক যদি বুঝে বুঝে যদি চর্চা করি, যেখানে অ্যাট কেন হলো না, অ্যাট হচ্ছে যে এই রাস্তার উপরেই কোনো একটা জায়গার মধ্যে যদি হয় সেটা হচ্ছে অ্যাট হবে, ঠিক আছে। এই যে অ্যাক্রস কেন হলো না, অ্যাক্রস হচ্ছে কোনো কিছুর বাধা বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যেহেতু এটা কফি শপটা বাধা না, সেক্ষেত্রে অ্যাক্রসটা হলো না। তাহলে আনসারটা কি হলো, অন হলো। কেন হলো, যে যদি কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর পাশে বোঝানো হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে অন ব্যবহার করা যায়। তাহলে আমরা এইভাবে যদি একটু বেসিকটা ধরে ধরে যদি পড়াশোনা করি তাহলে আমাদের যে পড়াশোনাটা সেটা হচ্ছে কি, বেসিকটা পড়া হবে, আবার সাথে সাথে এমসিকিউ প্রশ্নও পড়া হবে। ঝটপট আমরা যদি দেখি যে কয়েকটা প্রশ্ন, এবার দেখি যে আমরা 2 নম্বর প্রশ্ন কি আছে। এটা 44 বিশেষ পরীক্ষা আসছে। দেখো তোমাদের উত্তর করতে দিলে সময়টা বেশি যাবে, আমি জাস্ট এক্সপ্লেন করে যাই, তোমরা নোট করে রাখো, কাজে লাগবে। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। দেখো এই যে গ্যাপটা, এখানে গ্যাপটা খুব ছোট করে দিয়েছে, এই যে গ্যাপ, ড্যাশ দ্য উইকেন্ড। এই যে উইকেন্ড আছে, উইকেন্ড মানে আমরা সবাই জানি উইকেন্ড মানে সপ্তাহের যেটা ছুটির দিন সেটাকে উইকেন্ড বলে। তাহলে অপশন দেওয়া আছে অ্যাট, উইথ, অন, ফর। এখন দেখো এইটার উত্তর মনে হয় সবাই তোমার জানা আছে, যেহেতু প্রিভিয়াস কোশ্চেন সবাই উত্তরটা জানো, কিন্তু আমরা এখান থেকে কিভাবে পড়বো সেটা যদি দেখি। দেখো এখান থেকে আমরা পড়বো কি হবে, এই যে উইকেন্ড বললো, উইকেন্ড কি একটা ডে নাম, তখন মনে রাখবা যে কোনো দিনের নাম, যে কোনো দিনের নাম, যেমন ধরো মানডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই যে ডে, যত ডে আছে, যে কোনো দিন, যে কোনো দিনের নামের আগে অন বসবে, অন। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, যত ডে আছে সবগুলো আগে অন বসবে। এটা গেল নাম্বার 1। এবার আসো মান্থ, যে কোনো মাসের নাম, মাসের নামের আগে ইন হবে, তোমরা সবাই জানো, ইন নভেম্বর, ইন ডিসেম্বর, এরকম থাকবে। এখন আসো এই যে দিনের নাম বললাম, মাসের নাম বললাম, মাসের নামের আগে হচ্ছে ইন আর দিনের নামের আগে হচ্ছে অন। এখন কোনো ডেট যদি বুঝায়, ডেট, তারিখ যদি বুঝায়, যেমন আজকে কত তারিখ, 10th, ড্যাশ বললো যে ড্যাশ 10th মে 2024, এটা বললো। এই যে একটা গ্যাপ দিল এখানে, এটা একটা তারিখ কিন্তু 10 মে 2024, এই যে তারিখ বুঝালো। এখন খেয়াল করো এখানে কি আছে, মে মাসের নাম আছে, তাহলে কি এখানে ইন হবে? দেখো এখানে হবে না। এটা কি আছে, যদি কোনো ডেট বুঝায়, তারিখ বুঝায়, তারিখের নামের কি হবে, অন হবে, ঠিক আছে। এটা একটা ডেট, এটা কিন্তু মাস না। নর্মালি মাসের নামের কি হয়, ইন হয়, কিন্তু এটা একটা তারিখ হওয়ার কারণে এই যে ডেট, তারিখের আগে কি বসে, অন বসে। এইটুকুতে আমরা কি জানলাম, যে কোনো দিনের নাম, সেটা মানডে, সানডে, যেই ডেই হোক, সেই ডের আগে অন বসবে। যে কোনো মাসের নাম তার আগে ইন বসবে, ইন জুলাই, ইন অগাস্ট। বাট যদি এটা তারিখ বুঝায় তখন মাসের নাম থাকলেও সেটা কি হবে, ইন হবে না, সেটা হবে অন। এইটুকু ক্লিয়ার। এখন দেখো এখান থেকে আরেকটু তুমি জানবা, সেটা কীভাবে জানবা,
যে কোনো শব্দের সাথে যদি এই ডে কথাটা উল্লেখ থাকে, যে ডে, মানডে, টিউসডে, সানডে, হ্যাঁ, ডে থাকলে সেটা হচ্ছে অন হবে। কিন্তু ওই দিনের ছুটিকে যদি বুঝায়, ছুটিকে যদি বুঝায় তাহলে আর অন হবে না, ছুটিকে বোঝালে হবে অ্যাট। ওকে, এই যে ছুটিকে বুঝায়, তাহলে কি ছুটিকে যদি অ্যাট বুঝায় সেটা আমরা কিভাবে দেবো, ছুটি কোনটা? যেমন ধরো আমি যদি বলি, এখানে জায়গা নাই, এখানে লিখতেছি, ধরো আমি বললাম যে ঈদ ডে, ঈদ ডে, তার মানে কি এটা ঈদের দিন। এখন আমি ঈদ ডে বলতে পারি, আবার শুধু ঈদও বলতে পারি, শুধু ঈদ। দেখো এটা কি হয়, যে ঈদ ডে আবার শুধু ঈদ, আবার বললাম হলিডে, হলিডে আবার বললাম শুধু হলি। ওকে, হলিডে শুধু হলি। আবার এরকম বললাম, এরকম যে দিনের নাম বল, এখন দেখো ঈদ ডের কি আছে, ডে আছে কিন্তু ঈদের কোনো ডে নাই, হলিডে ডে আছে কিন্তু শুধু হলির কোনো ডে নাই। খেয়াল করবা, যেমন ঈদ ডে মানে হচ্ছে ঈদের দিন, বাট শুধু ঈদ যদি বলি তখন কিন্তু ঈদের দিন না, ঈদটা একটা অকেশন। তা আমি যদি বলি যে ঈদে বাড়ি যাব, আই উইল গো টু মাই হোম ড্যাশ ঈদ, একটা শূন্যস্থান থাকলো ড্যাশ ঈদ, এখানে অন না অ্যাট না অফ বসবে, এটা অপশন থাকবে। তাহলে আমি ঈদে বাড়ি যাব, আই উইল গো টু মাই হোম, কি বলবো, ড্যাশ ঈদ, এটা হচ্ছে ঈদ উপলক্ষে। আবার যদি বলি যে আমি ঈদের দিন বাড়ি যাব, তখন যদি বলে যে আই উইল গো টু মাই হোম ড্যাশ ঈদ ডে, তার মানে ঈদের দিনই যাব। এই যে ঈদ ডে বলতেছি আর ঈদ বলতেছি, দুটোর ক্ষেত্রে মনে রাখবা যে ঈদ ডে সাথে ডে আছে, তার মানে ওটা ঈদের দিন বোঝাচ্ছে। আর শুধু যদি ঈদ বলি তাহলে এটা ঈদের দিন না, ঈদ একটা অকেশন। এই জন্য মনে রাখবা যে ঈদ ডে মানে ডে শব্দটা থাকলেই সেটা হচ্ছে অন, আর যদি ডে না থাকে শুধু যদি ওই অকেশনটা বুঝায় তাহলে হচ্ছে অ্যাট বসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা খেয়াল করো যে শুধু যদি ঈদ হয় তাহলে হবে অ্যাট ঈদ, শুধু ঈদ ডে হলে হবে অন ঈদ ডে, বাট ঈদ হলে অ্যাট ঈদ, হলিডে হলে অন হলিডে, বাট শুধু হলি হলে অ্যাট হলি। এরকম যদি বলে ক্রিসমাস ডে তাহলে কি হবে, অন ক্রিসমাস ডে। যদি বলে শুধু ক্রিসমাস তাহলে কি হবে, অ্যাট ক্রিসমাস। এইবার আমাদের দেশের যে ছুটির দিন, অকেশনের দিন কোনটা, ফ্রাইডে, ফ্রাইডে ছুটির দিন, শনিবারও ছুটির দিন আছে। এখন যদি বলে ফ্রাইডে, ফ্রাইডে, ঠিক আছে, তাহলে ফ্রাইডে কি হবে, যেহেতু ডে আছে এটা হবে অন, অন ফ্রাইডে। কিন্তু আমরা যেখানে ডে শব্দটা উঠিয়ে দেই তাহলে কি থাকে, শুধু ফ্রাই থাকে, তাহলে কি হবে, অ্যাট ফ্রাই না অন ফ্রাই, ফ্রাই দিয়ে কিছুই হবে না, তাই না? এই শুক্রবার যে ছুটির দিন, সপ্তাহের ছুটির দিন, এইটাকেই ইংরেজিতে বলা হয় উইকেন্ড, উইকেন্ড। ঠিক আছে, উইকেন্ড কি, দেখো যে উইকেন্ড শব্দটা আমার জায়গা নেই, এখানে লিখতেছি, উপরে লিখে দেই উইকেন্ড। তাহলে উইকেন্ডটা কি, উইকেন্ডটা হচ্ছে একটা দিন কিন্তু এটার সাথে ডে নাই, দেখো উইকেন্ড জাস্ট ছুটি বোঝাচ্ছে, অকেশন বোঝাচ্ছে, নট ডে। তাহলে উইকেন্ড একটা যদিও দিন কিন্তু এটা কি বোঝাচ্ছে, যে সপ্তাহে একটা ছুটির দিন কিন্তু ডে কথাটা নাই এবং ওইটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে না, এটা একটা অকেশন বোঝাচ্ছে। যখনই অকেশন বোঝাবে, দিন বোঝাবে না, ডে শব্দটা থাকবে না, ডে থাকলে কি বলছি, অন হবে, আর যখন ডে থাকবে না সেটা হচ্ছে অ্যাট হবে। তাহলে এটা কি হবে, অ্যাট উইকেন্ড বা অ্যাট দ্য উইকেন্ড হবে। এই জন্যই এখানে কি আনসারটা, এখানে আনসারটা অ্যাট হবে, বাকি উইথ অন ফর হবে না। তাহলে এই যে দেখো একটা প্রশ্ন পড়তে যে এখানে কি কি জানলাম, যে কোনো দিনের নামের আগে অন বসে, যে কোনো মাসের নামের আগে ইন বসে, আর যদি সেটা তারিখ বুঝায়, মাস থাকুক আর যাই থাকুক সেটা হবে অন। আবার কি দেখলাম, যে ওই দিনের যদি ছুটিকে মিন করে তাহলে বসে অ্যাট, আর যদি দিনকে মিন করে তাহলে হচ্ছে অন। এই যে জায়গাগুলো বললাম সেটা হচ্ছে শুধু একটা প্রশ্ন থেকেই। তা আমরা এইভাবে যখনই কোনো প্রশ্ন পড়বো তখন এরকম আমরা রিলেট করে পড়বো, তাহলে রিলেট করে পড়লে কি হবে, যে পড়াটা অনেক বেশি হবে এবং সবচেয়ে বেশি কাজে লাগবে পড়াটা, এভাবে কাজে লাগায় পড়তে হবে। সো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখি, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ, 43তম বিশেষ পরীক্ষা আসছে। তোমরা এটা প্রশ্ন বহুবার করছো, বাট আমরা যেভাবে পড়বো রিলেট করে পড়বো, বহু মানে যে 43 বিশেষ পরীক্ষা আসছে, তাহলে এইটা আমরা সবাই জানি আনসারটা কি, যে অন ফুট, পায়ে হেঁটে যাওয়া ক্ষেত্রে কি হয়, অন ফুট হয়। এটা কিন্তু আনসার সবাই জানি, কিন্তু আমরা পড়বো কি হবে, এই কোশ্চেনটা দেখেই আমার সব পড়াগুলো রেডি করে ফেলতে হবে। যেমন কোনো যানবাহন দ্বারা, বাস, ট্রেন, প্লেন,
হেলিকপ্টার, কোনো যানবাহন দ্বারা, হ্যাঁ দ্বারা, কোনো যানবাহন দ্বারা যাতায়াত করা বোঝালে সেক্ষেত্রে কি হয়, বাই বসে। কোনো যানবাহন দ্বারা যাতায়াত করা বললে কি বোঝায়, বাই বসে। কিরকম, যে আমি আই উইল ভিজিট দেয়ার বাই বাস, বাসে করে সেখানে আমি যাব, ঠিক আছে। কোনোটা জায়গায় বা কোনো বাস, ট্রেন, প্লেন যাই বলো, কোনোটা যানবাহন যদি যা বোঝায় সেটা হচ্ছে বাই বসে। ওকে, এটা গেল বাই দিলাম এখানে। কিন্তু যানবাহনের যদি সেই যানবাহন, হ্যাঁ যানবাহনটা কিরকম যদি হয়, এই যানবাহন তো ওটা হইলো যে এটা দ্বারা বাই বসলো, কিন্তু সেই যানবাহনটা দ্বারা কয়েকটা জায়গায় খেয়াল করতে হবে। যদি সেই যানবাহনটা মোটর সাইকেল হয়, এটাও কিন্তু একটা যানবাহন, হ্যাঁ মোটর সাইকেল অথবা বাইসাইকেল, অথবা এগুলা অবলিক দিয়ে দেখি, এগুলো খেয়াল রাখো, লিখে রাখো। মোটর সাইকেল, সাইকেল, তারপরে হচ্ছে রিক্সা, রিক্সা, বা এই যে ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে তোমরা যাই তাই না, ঘোড়ায় চড়ে, বা এই যে পায়ে হেঁটে, পায়ে হেঁটে, বা স্কেটস করে যাই না, আমরা স্কেটস করে তো যাই, ওই যে চাকাওয়ালা যে ইয়েটা থাকে, স্কেটস, চাকাওয়ালা যে জুতাগুলা থাকে, স্কেটস করে যে যাই। তাহলে এই যে মোটর সাইকেল, বাইসাইকেল, ঘোড়ায় চড়ে, রিক্সায় চড়ে, হ্যাঁ পায়ে হেঁটে, তারপর হচ্ছে যে কি বলে একটা স্কেটসে করে যদি যাই আমরা, এগুলো ক্ষেত্রে সব হবে অন, ঠিক আছে। অন মোটরসাইকেল, বাই মোটরসাইকেল কিন্তু হবে না, অন মোটরসাইকেল, অন রিক্সা, তারপর হচ্ছে অন সাইকেল, ওকে, অন ফুট, পায়ে হাঁটার ক্ষেত্রে। তাহলে আমরা এটা মনে রাখবো যে এই জায়গাগুলোর মধ্যে থেকে যদি পায়ে হাঁটা হয়, এটা উত্তরটা আমাদের হয়ে গেল, এটা ঠিক আছে। কিন্তু এর সাথে সাথে বাকি পড়াগুলো, যে কোনো যানবাহন দ্বারা যাতায়াত করলে সেটা কি হয়, বাই হয়, ঠিক আছে। কিন্তু আরো কি জানলাম আমরা, যে যদি পায়ে হাঁটা হয়, যদি মোটরসাইকেলের ক্ষেত্রে হয়, তারপরে যদি রিক্সার ক্ষেত্রে হয়, ঠিক আছে, তারপরে কি বললাম, স্কেটসের ক্ষেত্রে যদি হয়, এইরকম ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে অন হবে। এবার একটা মজার ব্যাপার দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা রিলেট করেই পড়তে থাকবা। যেমন এগুলো কথা যদি বললাম, সেগুলোর মধ্যে কি হবে, ধরো বাসের মধ্যে আসো, বাসের মধ্যে থাকলে কি হবে, একটা বাসের মধ্যে থাকলে তুমি কি হবে, আর আর যদি তুমি কারের মধ্যে থাকো, কার, তাহলে এইটা হচ্ছে কার, এটা হচ্ছে বাস। দেখো চারটা, দুটোই কিন্তু 4 ডাইমেনশন, এটাও 4 ডাইমেনশন, এটাও 4 ডাইমেনশন। তাহলে বাসের মধ্যে তুমি আসো, সেটা কি হবে, বাসের মধ্যে হবে অন। ট্রেনের মধ্যে আসো, সেটা কি হবে, ট্রেনের মধ্যে হবে অন। কিন্তু কারের মধ্যে তুমি আসো, কারের মধ্যে হবে ইন, নট অন। তারপরে তুমি ধরো হেলিকপ্টারের মধ্যে আসো, হেলিকপ্টারের মধ্যে হবে ইন। কিন্তু তুমি প্লেনের মধ্যে, এরোপ্লেনের মধ্যে আসো, প্লেন, প্লেনের মধ্যে হবে অন। দেখো কত গন্ডগোল আছে। কি কি বলছি বলো দেখি। যদি বাসের মধ্যে হও, ধরো বাসের দ্বারা যাতায়াত করলাম, সেটা হচ্ছে বাই। কিন্তু বাসের মধ্যে তুমি আসো, বাসের ভিতরে আসো, সেটা কি হবে, অন হবে। ট্রেনের ভিতরে আসো, সেটা কি হবে, অন ট্রেন। প্লেনের ভিতরে আসো, সেটা কি হবে, অন প্লেন। বাট হেলিকপ্টারের মধ্যে তুমি আসো, সেটা কি হবে, ইন, ইন হেলিকপ্টার। তুমি কারের মধ্যে আসো, সেটা কি হবে, ইন দ্য কার। কিন্তু যদি তুমি বাসের মধ্যে যাও, সেটা হচ্ছে অন দ্য বাস, অন দ্য ট্রেন। কেন এটা হচ্ছে, জাস্ট মনে রাখবা, যেই সকল যানবাহনের মধ্যে তুমি মুভমেন্ট করতে পারবা, হাঁটাচলা করতে পারবা, সেই জায়গাটার মধ্যে যদি হয়, সেটা হচ্ছে অন। আর যেই সকল যানবাহনের মধ্যে তুমি মুভমেন্ট করতে পারবা না, সেই জায়গার মধ্যে হবে ইন। যেমন হেলিকপ্টারের মধ্যে তোমার মুভমেন্ট করার সুযোগ নাই, সেটা হচ্ছে ইন। কারের মধ্যে তোমার মুভমেন্ট করার সুযোগ নাই, সেটা হচ্ছে ইন। বাট বাসের মধ্যে কিন্তু তুমি হাঁটতে পারবা, সেটা হচ্ছে অন। ট্রেনের মধ্যে তুমি হাঁটতে পারবা, সেটা হচ্ছে অন। বুঝছো, তার মানে একটার সাথে রিলেট করে আরো অনেকগুলো জিনিস তোমার এটা পড়া হয়ে গেল। ওকে, এই প্রশ্নটা গেল। আবার কি, আবার সমস্যা, একটু আমাদের এটা সমস্যা হচ্ছে, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। গুড। রত্না ইসলাম বলছে যে বাস ট্রেনে হাঁটাচলা করা যায়, এই জন্য অন বসে। একটা প্রিপোজিশন কিন্তু নানান ভাবে বসতে পারে, নানান ইউজ আছে প্রিপোজিশনের। এই জন্য তোমাকে সবগুলো সাইডে একটু জানা থাকলে ভালো হবে, কথা বলতে বা ব্যবহার করতে, এগুলো পরীক্ষা আসলে সবগুলো সাইড তোমার জানতে হবে। ওকে, এটা গেল আমাদের অন ফুড। দেন আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে আসি। 4 এ কি আছে দেখি। 4 হচ্ছে ওয়েন, এটা কি আছে, ওয়েন উশাশি entered dash the room everybody stopped talking.
যখন মুসাশি রুমের মধ্যে প্রবেশ করলো তখন সবাই আলোচনা বন্ধ করলো। দেখো এটা 41তম, এটাও বিশেষ পরীক্ষা আসছে, 41st বিশেষ পরীক্ষা আসছে। এবার খেয়াল করো যে এইখানে উত্তরটা কি হবে। জাস্ট মনে রাখো এখানে কি আছে, এন্টার বলছে, প্রবেশ করে রুমের মধ্যে। একটু আগে বললাম যে 4 ডাইমেনশন হলে সেখানে ইন হয়, তাহলে রুমের মধ্যে প্রবেশ করবে। রুম যেহেতু, এই যে রুম, তো রুমের মধ্যে অবশ্যই কি হওয়া উচিত, ইন হওয়া উচিত। তাহলে সেই সেন্সে আনসারটা এইটা হওয়া উচিত, ইন হওয়া উচিত, কিন্তু এই আনসারটা ইন হবে না। এই জন্যই পরীক্ষাটা এটা বেশি বেশি আসে এগুলো জায়গায়। কেন ইন হবে না? ভেরি সিম্পল, সেটা হচ্ছে এই যে আগের যে ভার্বটা আছে ইন্টার, এরকম কয়েকটা ভার্ব মনে রাখবা। যেমন এন্টার যদি থাকে, বা পেইন্ট যদি থাকে, পেইন্ট, বা ডিসকাস যদি থাকে, এগুলো তোমরা সবাই জানো সম্ভবত। তারপর ডিসকাস, তারপরে যদি ইমফ্যাজিস থাকে, এখনই পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, ইমফ্যাজিস, ইমফেজাইজ, হ্যাঁ ভার্ব আর কি, ইমফেজাইজ। তারপরে তোমার থাকে রিকমেন্ড, রিকমেন্ড যদি থাকে, ঠিক আছে, তাহলে কি হলো এন্টার, পেইন্ট, ডিসকাস, এমফ্যাসিস, রিকমেন্ড, আরো আছে অনেক ভার্ব আছে। এই ভার্বগুলো একটু মনে রাখবা যে এই ভার্বগুলো যদি থাকে, এই ভার্বগুলোর পরে নর্মালি প্রিপোজিশন বসে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বসে, ঠিক আছে। নর্মালি লিখে রাখা হচ্ছে এন্টার, পেইন্ট, ডিসকাস, এমফ্যাসাইজ, রিকমেন্ড, হ্যাঁ, এদের পরে সাধারণত ভার্ব বসে না, ঠিক আছে, মানে এই সরি প্রিপোজিশন বসে না। এই যেমন কিন্তু প্রিপোজিশন বসে, আবার কখন বসবে, যে এন্টার দিয়ে তো প্রবেশ করা বোঝায়, কিন্তু যদি ইন্টার দ্বারা কোন চুক্তিতে আবদ্ধ বোঝায়, যেমন বললো যে হি ইন্টার্ড ইনটু অ্যান অ্যাগ্রিমেন্ট, সে একটা চুক্তিতে আবদ্ধ হলো, এই চুক্তি যদি বোঝায় সেক্ষেত্রে ইনটু হবে। বাট নর্মালি যা অর্থ হবে সেই অর্থই যদি থাকে, সেই অর্থ হলে এটা প্রিপোজিশনটা হবে না। তাহলে কি কি আছে, এন্টার, পেইন্ট মানে রং করা, ডিসকাস, এমফেসাইজ, রিকমেন্ড, আরো এরকম অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলো পরে, এটাই যে দেখো যে আমার ক্লাসরুম ইংলিশ বইটা আছে, আমি এখানে একটু দেখলে এই বাকি ভার্বগুলো বলে দিতে পারবো তোমাকে, আমার সবগুলো ভার্ব বলে দিতে পারবো যে কোনটা কোনটা ভার্ব আছে। যাই হোক, এটা আমি তোমাদের আর এক সময় বলে দিবনি। এখানে অনেকগুলো ভার্ব আছে, এগুলো বলতে গেলে তোমার সবগুলো লিখতে গেলে সময় যাবে, জাস্ট এটা পরে বলে দেবো। এইটা মনে রাখবা যে এগুলো পরে কি বসে না, প্রিপোজিশন বসে না। এই জন্য কি হয়েছে, এই যে ইন্টার যে আছে, ইন্টারের পরে এখানে আনসারটা হবে নো প্রিপোজিশন। এগুলো খুবই সোজা জিনিস, কিন্তু এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে, এই জন্য তোমাকে পড়তে হবে, এগুলো পড়তে হবে। এইগুলো কিন্তু পরীক্ষা বেশি আসে, যে এমফেসাইজ, ডিসকাস, এগুলো খুব আসে। যে বলে যে হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, তা এটা কি ভুল না ইনকারেক্ট, কারেক্ট না ইনকারেক্ট? হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এটা হবে না, অ্যাবাউটটা হবে না, হি ডিসকাস দ্য ম্যাটার হবে, ঠিক আছে। হি এমফেসাইজেস অন দ্য থিম, তাহলে এমফেসাইজ অন দ্য থিম, এই অন আর এখানে হবে না, এমফেসাইজেস দ্য থিম, এমফেসাইজের পরে অন হবে না, এরকম এই শব্দগুলো পরে প্রিপোজিশন বসে না, ঠিক আছে। এই জন্য এইটা ওটা মনে রাখতে হবে, নো প্রিপোজিশন। 4 নাম্বার গেল। 5 নাম্বার কোশ্চেনে দেখি আমরা, এই যে 5 নাম্বার, এটা কি আছে, খুবই সোজা কোশ্চেন। অ্যামং ইজ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন পিপুল আর ইনভলভ। অ্যামং আমরা সবাই জানি যে অ্যামং কোথায় বসে, সবারই জানা আছে, হ্যাঁ, যে এটা আমরা কোথায় বসে। সাধারণত আমরা জানি যে দুজনের মধ্যে হলে কি হয়, বিটুইন হয়, বিটুইন হয়। আর 2 এর বেশি হলে কি হয়, 2+ হলে অ্যামং হয়, ঠিক আছে, আমরা সবাই জানি। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য চিলড্রেন, অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও, তাহলে কি হবে, অ্যামং দ্য চিলড্রেন। বাট ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাশ 2 ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে, সেটা হচ্ছে বিটুইন হয়। এরকম অসংখ্য নিয়ম আছে, বাট এটা কিন্তু এর ব্যতিক্রম নিয়মও আছে, হ্যাঁ, ওগুলো একটু দেখে নিতে হবে। আমি একটু ফার্স্ট চাচ্ছি, এটা খুব সোজা জিনিস, বাট বাকি যে জায়গাগুলো আছে একটু দেখে নিও। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা আনসারটা হচ্ছে মোর দ্যান 2, একের অধিক, 2 এর অধিক। 6 নাম্বার কোশ্চেন দেখি আমরা কি আছে, যে পিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য ফলোইং সেন্টেন্স, নরিং উইল ডিসকাস দ্য ইস্যু। এই যে ডিসকাসের পরে প্রিপোজিশন বসে নাই কিন্তু, ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। এই কোশ্চেনে দেখো যে এটাও অনেকবার পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষায় কয়েকবার আসছে, 33তম বিশেষ পরীক্ষা আসছে এবং অন্যান্য বিশেষ পরীক্ষাও আসছে। এই যেখানে ফোন আছে, জাস্ট একটু খেয়াল করবা, যেখানে অনেক আলাপ, যে ফোনের ক্ষেত্রে কি হয়, মনে রাখবা যে এটা যদি কোনো সংবাদ বা কোনো খবর এর সাথে রিলেট করে কি বলবো আমরা, যেমন যদি বলা হয় রেডিও, যে খবরটা কোথায় পাইছি, রেডিওতে পাইছি, বা এটা টিভিতে পাইছি, বা বলে ইন্টারনেটে পেয়েছি, ইন্টারনেট, রেডিও, টিভি, ইন্টারনেট, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি হবে, বা কম্পিউটার, লিখে রাখো, রেডিও, টিভি, ইন্টারনেট, কম্পিউটার,
এগুলোর মাধ্যমে যদি হয় সেটা হচ্ছে অন। আবার বলি, রেডিও, টিভি, ইন্টারনেট, কম্পিউটার এদের মাধ্যমে হলে কি হবে? অন হবে। কিন্তু দেখো খেয়াল করে যে ফোন বা টেলিফোন বা মোবাইল ফোন, ঠিক আছে, ফোন, টেলিফোন বা মোবাইল ফোন এদের যদি মাধ্যমে হয় সেক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করবা, সেক্ষেত্রে ওভারও হয় আবার বাইও বসে। ওভারও দেওয়া যায়, বাইও দেওয়া যায়, দুটোই কারেক্ট। কিন্তু পরীক্ষায় যতবারই আসে দুটোই দেওয়া থাকে, ওভারও দেওয়া থাকে, বাইও দেওয়া থাকে। তখন কোনটা কি করব? তখন জাস্ট মনে করবা যে যদি এই ফোনটাকে একেবারে নির্দিষ্ট করে বলে যে ওই ফোনটার মাধ্যমে, তাহলে নির্দিষ্ট করে বলে কি হবে? একটা দি থাকবে আর্টিকেল। তাহলে কি হবে যে ড্যাশ, এখানে কিন্তু দি নাই, নাসির ড্যাশ দ্য ফোন বা ড্যাশ দ্য মোবাইল ফোন, ড্যাশ দ্য টেলিফোন। তাহলে এটা দিয়ে দিলে কি হবে? একেবারে নির্দিষ্ট করে ওই ফোনটা থেকে আসছে, তখন হবে ওভার। যদি দুটোই যদি দেওয়া থাকে, নর্মালি কিন্তু ওভার এবং বাই দুটোই কারেক্ট। বাট যদি দুটোই দেওয়া থাকে অপশনে, মনে রাখবো যে ফোন, টেলিফোন এদের আগে যদি নির্দিষ্ট করে বলে দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে ওভার বেশি কারেক্ট হবে। আর যদি দি না থাকে সেক্ষেত্রে বাই গ্রহণ করতে হবে, বাই। দেখো এই প্রশ্নের মধ্যে ফোনের আগে কোনো আর্টিকেল দি নাই, না নির্দিষ্ট করে যে বলছে তা না, সেক্ষেত্রে কি হবে অ্যান্সারটা? এই অ্যান্সারটা হবে বাই। কিন্তু যদি বলতো দা ফোন, তখন হয়তো ওভার কোথায়? তখন এইটা হইতো। এখন হয়তো ওভারটা হবে না, এখন হবে এইটা। আমরা মনে হয় তোমরা সবাই জানো, বাট একই সাথে খেয়াল করবা যে আর বাকি যেটা বললাম সেটা কি বললাম? রেডিও, টিভি, ইন্টারনেট, কম্পিউটারের মাধ্যমে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে অন। ওইটা একটু মনে রাখবা। I got the news dash internet, I got the news dash radio, I got the news dash television। তখন এটা কি হবে? তখন হচ্ছে অন রেডিও, অন টেলিভিশন, অন কম্পিউটার, ওকে, অন ইন্টারনেট, তখন অন হবে। কিন্তু যখনই টেলিফোন হবে, I got the news dash টেলিফোন, শুধু টেলিফোন হলে বাই। যদি বলে ড্যাশ দা টেলিফোন, নির্দিষ্ট হয়ে গেল, তখন হচ্ছে ওভার দ্য টেলিফোন। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছো। আর কি আছে? ওই দেখো যে আরেকটা আসছে, একটু আগে দেখলাম 33 আসছে, এই সেম কোশ্চেন আবার আসছে। রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন, এবারও টেলিফোন আছে। তারপরে দেখো যে শুধু টেলিফোন, একটু আগে ছিল ফোন, এবার আছে টেলিফোন, একই জিনিস, আগে আর্টিকেল নাই, তাহলে কি হবে অ্যান্সারটা? বাই হবে। বুঝছো? চারটা অপশন কি ছিল? ওভার, থ্রু, উইথ, বাই। অ্যান্সার হবে বাই। দেন আমরা চলে যাই 8 নাম্বারে। 8 নাম্বারে আগে একটা ছোট বিজ্ঞাপন চলে আসছে। হ্যাঁ, বিজ্ঞাপন 1 মিনিটের বিজ্ঞাপন হবে। আর বিজ্ঞাপনটা আমার মনে হয় যে তোমরা বিরক্ত হবে না, যেহেতু এটা বিদ্যাবাড়ি স্পন্সর করছে এই ক্লাসটা, তো তাদের রাইট আছে বিজ্ঞাপন দেওয়ার। তো তোমরা ভর্তি হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার, বাট বিজ্ঞাপনটা তোমরা একটু দেখো, দেখে আবার আমি প্রশ্ন চলে যাচ্ছি। 1 মিনিটে বিজ্ঞাপনটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে কি, গরমে প্রচন্ড গরম ছিল, এখন তো গরম নাই, এখন তো বৃষ্টি এসে গেছে। চরম অফার, অর্থাৎ 50% ছাড় চলছে। দেখো যে বিশেষ পরীক্ষায় যে এই যে 47 বিশেষ পরীক্ষা যেটা সামনে আছে, 47, 48 বিশেষ পরীক্ষা যেটা আছে, সেটার জন্য একেবারে ডিরেক্ট 50% ছাড়। এত ছাড় যেটা প্রাইমারি কোর্সের থেকেও ছাড়টা বেশি হয়ে গেছে, মানে ছাড় এত বেশি হয়ে গেছে যে অনেক কম। 47তম বিশেষ পরীক্ষা এবং 48তম বিশেষ পরীক্ষার জন্য এই বি একটা ছাড়ে ভর্তি চলছে এবং অসংখ্য ভর্তি হচ্ছে। তোমরা দেখবা যে এখানে অনেক, মানে এই যে 47 বিশেষে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 47 ফার্স্ট ব্যাচে। এটা একেবারে সামনেই বোধহয় ক্লাস শুরু হবে। যদি তোমাদের বিশেষ কোর্স করতেই হয়, ঠিক আছে, তো যদি এটা মানে পড়াশোনার ইচ্ছাই থাকে, তাহলে অবশ্যই তোমরা যদি করতে চাও, এটা লিঙ্ক নিচে দেওয়া আছে, লিঙ্ক দেখে সেই লিঙ্কের মধ্যে ভালো করে পড়বা যে কি কি আছে, কতগুলো ক্লাস আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, এগুলো ভালো করে পড়বা। ওখানে যে হটলাইনগুলো দেওয়া আছে, হটলাইনের প্রয়োজনে কথা বলবা, কথা বলে তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা এখানে এই কোর্সে ভর্তি হবা। বিজ্ঞাপন শেষ। ওকে, পরের কোশ্চেন চলে যাই। আমি তোমাদের কমেন্ট পড়বো, কমেন্টগুলো পড়তে পারছি না। ও এখানে দেয়া আছে, কতগুলো ক্লাস দেয়া আছে, 130টা মেগা লাইভ ক্লাস, এগুলো সব দেয়া আছে, তোমরা দেখে নিও, ওখানে সব দেয়া আছে। এগুলা মানে অনেক কিছু আছে। এটা মূলত হচ্ছে যে এটা 1 বছরের জন্য একটা কোর্স, 1 বছর ধরে এটা চলবে। এখানে আমি নিজেও দেখছি যে এই কোর্সের মধ্যে কি কি আছে, অনেক সার্ভিস আছে এখানে। এই যে নাম্বারগুলো স্ক্রিনশট করে রাখো। এখানে 1 বছর যে কোর্সটা চলে বিসিএস এর ক্ষেত্রে, সব ধরনের বেসিক থেকে একেবারে তুলে আনা হবে শেষ মুহূর্ত পর্যন্ত। তোমাদের আমার মনে হয় যে কাজে লাগবে। যদি তোমরা এটা করতে চাও তাহলে একেবারে প্রথম ব্যাচেই সময় নষ্ট করে ফেলে 1 বছর ধরে এটা করে ফেলবা। আর নাম্বারগুলো রেখে দাও, এই নাম্বারে কথা বলতে পারবা। আর নিচে তো লিঙ্ক দেওয়াই আছে, এই কমেন্টের নিচে লিঙ্ক দেখেও তোমরা ভর্তি হতে পারবা। আমার মনে হয় যে এটা তোমাদের জন্য বেশ কাজে লাগবে, হেল্পফুল হবে। দেন আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 8, জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months। একদম সোজা কোশ্চেন, বাট
এই সোজা কোশ্চেনটাও তোমাকে জানা, প্রচুর পরীক্ষা আসে, নিয়মিত পরীক্ষা আসে, একটু ভুল করলেই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, খুব সহজ কোশ্চেন। আমি সরি তোমাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, একটু কমেন্টটা ফাঁকে ফাঁকে পড়লে ভালো হইতো। এটা বলে দিয়ে তারপরে কমেন্ট পড়ি তোমাদের, দেখি। দেখো এইখানে কি বসবে, এখানে সিন্স আছে, ফর আছে। এই সিন্স ফরের ব্যবহারটা এখানে আছে, মানে এই সিন্স ফরের ব্যবহারটা নিয়ে ব্যাপক আলোচনা করা যাবে। কিন্তু মুশকিলটা কোন জায়গায় হয়েছে, যখন আমি পড়াতাম, ক্লাস নিতাম, তখন অনেক আগে, 27তম বিসিএস, 28তম বিসিএস, এগুলোতে ক্লাস নিছি বহু আগে। তো সেগুলোতে ক্ষেত্রে খেয়াল করো, যখন স্টুডেন্টকে বলতাম যে সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে, তারা বলতো নির্দিষ্ট সময় হলে সেটা সিন্স বসে, আর অনির্দিষ্ট সময় হলে ফর বসে, এটা বলতো। তোমরাও তাই বলবা। অথবা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম হলে ফর বসে, পয়েন্ট অফ টাইম হলে সিন্স বসে। এগুলা কিন্তু তোমাদের বইয়ের কথা। তো বইয়ের কথা ডিরেক্ট যদি তোমরা এভাবে যদি মানে মুখস্থ করে বলো, এটা কাজে লাগবে না। আমি বারবার বলছি, প্রিপোজিশন প্র্যাকটিক্যাল ওয়েতে কাজে লাগাইতে হবে। এই যে নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট কি সেটাই তো বোঝে না নাকি। যে আমি যদি বলি যে 2 ঘন্টা, 2 ঘন্টা, তো এইটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? তখন কি বলে, কেউ বলে যে এটা নির্দিষ্ট, কেউ বলে এটা অনির্দিষ্ট। তার মানে নির্দিষ্ট অনির্দিষ্ট কিন্তু আমরা বুঝি না। সেক্ষেত্রে আমরা এই যেটা পিরিয়ড অফ টাইম বা নির্দিষ্ট অনির্দিষ্ট কিন্তু বুঝবো না। জাস্ট সিম্পলি মনে রাখবা, যেই সময়টা থাকবে সিন্স কোথায় বসবে, একটু যদি পারো লিখে নাও। সিন্স কোথায় বসবে সেটা হচ্ছে যে যেই কাজটা শুরু হবে, এই যে সময়টা আছে 3 মান্থস, এই সময়টা দেখো 3 মান্থস কবে শুরু হয়েছে, 3 মান্থসের সেটা কিন্তু নাই। 3 মান্থস কোন 3 মান্থস তা নাই, মানে কোন মাসে শুরু হয়েছে কি কিচ্ছু নাই। জাস্ট স্টার্টিং পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, মানে কাজটা কোন সময়ে শুরু হচ্ছে ওই সময়টা আছে কিনা। যেমন ধরো সোমবার থেকে, তার মানে স্টার্ট হচ্ছে কবে, সোমবারে, ঠিক আছে। জুলাই থেকে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম কি, জুলাই। এরকম যদি কোনো কাজের বা যদি কোনো সময়ের সময়, মানে কাজটা কখন শুরু হয়েছে সেই শুরুর সময়টা দেওয়া থাকে, ওইখানে সিন্স বসবে। এটা কিন্তু তুমি যে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, ব্যাপক সময়, কম সময়, এগুলো বইয়ের মুখস্থ করা বাদ দাও। আমি যেভাবে বলি খেয়াল করো, কাজটা কখন শুরু হবে ওই শুরু সময় যদি থাকে তাহলে সিন্স বসবে। যদি সোমবার থেকে তাহলে কি হবে, সিন্স মানডে। সকাল থেকে সিন্স মর্নিং, ঠিক আছে। এইভাবে জুলাই থেকে সিন্স জুলাই, মানে শুরু সময়টা দেয়া আছে। 1975 সাল থেকে আমরা রাজনৈতিক অস্থিরতায় ভুগছি। কি হবে এটা, 1975 সাল থেকে আমরা রাজনৈতিক অস্থিরতায় ভুগছি। এটা কি হবে, ড্যাশ 1975 we have been suffering from political crisis. Dash 1975 we have been suffering from political crisis. দেখো এইটা কি আছে, যে এই যে স্টার্টিং পয়েন্ট অফ টাইম কোথায় আছে দেখো, মানে এই সাফারিংটা শুরু হয়েছে কবে থেকে, 1975 সাল থেকে। এই যে 1975 সাল এটা দেয়া আছে, তাহলে এখানে কি হবে, সিন্স হবে। সিন্স 1975 we have been suffering from political crisis। তাহলে সিন্সের ব্যবহারটা আমাদের ক্লিয়ার। আমরা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, ব্যাপক সময়, কম সময়, নির্দিষ্ট এগুলো বলবো না, শুধু মনে রাখবো কাজটা কখন শুরু হয়েছে, শুরু সময়টা থাকলে ওখানে সিন্স। ওকে, ফর কোথায় বসবে দেখো, এখানে অ্যাবাউট আর ইন তো বসবেই না। ফর কোথায় বসবে দেখো, ফর হচ্ছে সময় যেটা দেওয়া থাকবে ওই সময়টা যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল ইউনিট অফ টাইম, যদি সময়টা গণনা করা যায় ওই সময়টা হচ্ছে ফর। যেমন 2 days, 15 years, বলে যে ব্যাপক সময় হলে সিন্স হয়, সেটা কিন্তু না। তার মানে কি, যে যদি 50,000 বছরও হয়, 50,000 বছর, এটা তো ব্যাপক সময়, ওই ক্ষেত্রে কিন্তু ফর হবে। 2 years ফর হবে, 15 years ফর হবে, 3 months ফর হবে। যেই সময়টা কাউন্ট করা যায়, 3 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, এগুলো উল্লেখ থাকলে সবই হচ্ছে ফর। সময়টা গোনা গেলেই ফর। আর যদি শুরুর সময়টা দেয়া না থাকে, গোনা গেলে কি হবে, ফর হবে। আর যদি শুরুর সময় দেওয়া থাকে এবং বাকি সময় যদি কাউন্ট করা না যায়, কতটুকু দেওয়া আছে, তাহলে হচ্ছে সিন্স। আমার মনে হয় যে এটা যদি বুঝতে পারো, তাহলে এইটা যে প্যাচ লাগার বিষয়টা, এটা থাকবে না, এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই যে 3 months, 3 মাসের কথা বলছে, 3 মাস অবশ্যই 1 2 3 এটা গোনা যায় যেহেতু 3 মাস, তাহলে এটা কি হবে, ফর 3 months হবে। যদি বলতো যে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 7 days, তাহলে কি হতো, ফর 7 days, কারণ 7 days গোনা যায়। আর যদি বলতো জুলিয়া ড্যাশ হ্যাজ বিন ইল ড্যাশ মর্নিং,
ড্যাশ মর্নিং বললে কি হইতো, যে শুরু হয়েছে কখন, অসুস্থ হওয়া শুরু হয়েছে কখন, সকালে, সকাল থেকে এখন অসুস্থ, স্টার্টিং পয়েন্ট অফ টাইম হচ্ছে সকাল, তাহলে যে সিন্স। বাস, শুরু সময়টা দেওয়া থাকলে সেটা যাই থাকুক। যদি বলতো যে বিকেল 3টা থেকে বা বিকেল 5টা থেকে সে কাঁদতেছে, বিকেল 5টা থেকে সে কাঁদতেছে, কি হবে? হি হ্যাজ বিন ক্রাইং ড্যাশ, কি বলে এটাকে, 5 PM। হি হ্যাজ বিন ক্রাইং ড্যাশ 5 PM, তার মানে কটার থেকে? 5টার থেকে। স্টার্ট হয়েছে কখন তাহলে? 5টা থেকে শুরু হয়েছে, মানে শুরুর সময়টা হচ্ছে 5টা। এই যে শুরুর সময়টা দেওয়া আছে 5টা, তার মানে এখানে সিন্স হবে, সিন্স 5 PM। আর যদি বলে যে 5 আওয়ার্স, 5 PM বলে নাই, 5 আওয়ার্স বলছে, তার মানে 5 ঘন্টা যদি বলে, তখন হবে ফর 5 আওয়ার্স। তাহলে একই জিনিস আমি এভাবে বলতে পারি, হি হ্যাজ বিন ক্রাইং ড্যাশ 5 আওয়ার্স, তাহলে কি হবে? ফর 5 আওয়ার্স। এটা যদি বলি হি হ্যাজ বিন ক্রাইং ড্যাশ 5 PM, তখন হবে সিন্স 5 PM। 5 PM বললে কি বোঝায়? 5টা থেকে বোঝায়। আর 5 আওয়ার্স বলে কি বোঝায়? 5 ঘন্টা বোঝায়। বাস এই জিনিসটা একটু খেয়াল করবা যে ওইটা কাউন্ট করা যাচ্ছে নাকি যাচ্ছে না। ঠিক আছে, শুধু একটা আছে যেটা কাউন্ট করা যায় না কিন্তু ফরই বসে, যেমন সেটা কি আছে? ড্যাশ এ লং টাইম, এই যে দীর্ঘক্ষণ ধরে, এই কথা যদি বলে এটা কিন্তু গোনা যায় না, কিন্তু এটা ফর হয়, ফর এ লং টাইম। এছাড়া বাকি যতগুলো গোনা যাবে, গোনা গেলেই তুমি ফর দিবা। আরটা কি? শুরু সময় দেওয়া থাকলে সেটা দিবা সিন্স। বাস হয়ে গেল, এটা ফর। 9 নাম্বার কোশ্চেন আমরা যাই, আগে দেখি কি আছে কোশ্চেনে। চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট ওয়ার্ড, এটা ওয়ার্ক হবে, ওয়ার্ক ড্যাশ থার্সডে। দেখো এইটা আবার একটা সুন্দর একটা মজার কোশ্চেন। এটা দেখো যে এই এতক্ষণ যা শিখলাম আবার এটা উল্টে দিল। এটা আসছে কত? 26তম বিশেষ পরীক্ষা আসছে, সবই কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। তা এইটা বললো যে বৃহস্পতিবার, তার মানে কি? এটা তো একটা কি বলে পয়েন্ট অফ টাইম, বৃহস্পতিবার নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে এটা কি দিব আমরা? আর বললো যে কি, আমি একটু আগে বললাম যে যদি এটা স্টার্টিং পয়েন্ট অফ টাইম থাকে সেটা কি হয়? সিন্স হয়। তো এইবার খেয়াল করো, এটা কি স্টার্টিং পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে? কি বলছে দেখো, আই শুড অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা খুব ভালো মনে করব, ইফ ইউ কুড কমপ্লিট ওয়ার্ক ড্যাশ থার্সডে, যদি তুমি বৃহস্পতিবারের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারো। যদি তুমি বৃহস্পতিবারের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারো তাহলে আমি এটা খুব খুশি হব, বা আমি খুব এটাকে স্বাগত জানাবো, বা এটা অভিনন্দন জানাবো, এই কথা বলছে। তার মানে দেখো এই কাজটা কি করছে না করবে? এখনো করে নাই, সামনে করবে। ভালো করে খেয়াল করবা যে এখানে কিভাবে কোশ্চেনগুলো করে, দেখো কিভাবে তোমাকে গন্ডগোল লাগাই দেয়। তাহলে এখানে থার্সডে থাকাতে তোমার নর্মালি কি হয়, সিন্সের ব্যাপারটা মাথায় আসতেছে, সিন্স থার্সডে এরকম আসতেছে, কিন্তু এখানে সিন্স কিন্তু হবে না, সিন্স অপশনও নাই, দিলে অবশ্যই ভেজাল হইতো। এখানে খেয়াল করবা যে সময়টা থাকবে ভবিষ্যতের, এটা লিখে রাখো, ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে, ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকলে, সময়ের উল্লেখ থাকলে, কি বলছি খেয়াল করো, ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকলে, দেখো আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক ড্যাশ থার্সডে, এটা কি? যদি তুমি এই কাজটা বৃহস্পতিবারের মধ্যেই যদি শেষ করতে পারো তাহলে আমি এটা খুশি হব। তার মানে কাজটা এখনো হয় নাই, এই কাজটা কোথাকার? ভবিষ্যতের। ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকলে, এবার খেয়াল করবা সেক্ষেত্রে কি বলবে? বাই বসবে, অথবা ইন বা উইদিন বসবে। দেখো বাই ইন বা উইদিন বসবে। কখন বাই ইন উইদিন বসবে? যদি কাজটা ভবিষ্যতের হয় এবং সময়টা ভবিষ্যতের দেয়া থাকে, তাহলে বাই বা উইদিন বা ইন বসবে। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে বাই দিব না ইন দিব না উইদিন দিব, তাই না? প্যাসটা যাবে না? যে এখানে তো কি আছে, এই যে বাইও আছে, উইদিন বা ইন তো নাই, যদি থাকতো তাহলে প্যাস লাগতো। তো ওই ক্ষেত্রে মনে রাখবা ভবিষ্যতের, আমি লিখে দিচ্ছি, ভবিষ্যতের সময়টি, ভবিষ্যৎ সময়টি যদি কাউন্টেবল হয়, হ্যাঁ, নেট গেছে, দেখা যাচ্ছে না?
নেট খুবই সমস্যা, নেটের একেবারে কি বলেছে আমার মনে হয় দেখা যাচ্ছে কিনা, ওই যে ওরা চেষ্টা করতেছে, বাট এটা নেটটা ঠিক হচ্ছে না। আমি অল্প একটু আর দুই একটা কোশ্চেন বলে শেষ করে দিই। এগুলো অসংখ্য প্রশ্ন আছে, তোমাদের এই কোশ্চেনগুলো কেমন লাগতেছে, এইভাবে যদি বাসায় পড়ো তাহলে কাজে লাগবে কিনা যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি আরো কিছু তোমাদের জন্য ক্লাস নিব, যদি তোমাদের ভালো লাগে তাহলে নিব। আমার মনে হয় যে তোমাদের এগুলো কাজে লাগতে পারে, কারণ আমি এগুলো অনেক পড়িয়েছি আগে, অনেক মানে এক একটা ক্লাস 2-3 হাজার বার করে নিয়েছি। এটা কতবার নিয়েছি আমার ঠিক মনে নেই, এতবার ক্লাস নিয়েছি। এখন তো মানে লাস্ট কত বছর আমি ক্লাস নেই না, আমার ঠিক মনে নেই। এই ক্লাসগুলো নেই না আমার অতটা যে চর্চার মধ্যে আছে তাও না, বাট যেটা হচ্ছে যে এক সময় আমি প্রচুর ক্লাস নিতাম। তোমাদের আমার এই এক্সপিরিয়েন্স থেকে যদি ক্লাসগুলো মাঝে মাঝে তোমাদেরকে দিই, কেমন লাগতে পারে, তোমরা কাজে লাগতে পারে আমার মনে হয়। অবশ্যই তোমাদের জাহিদ স্যার বা অন্য স্যাররা অবশ্যই বিদ্যালয়ে যারা আছে তারা খুব ভালো ক্লাস নিচ্ছে এবং খুবই পপুলার, ওরা আমার থেকে অনেক ভালো জানে। এবং যারা তোমাদের সুমন স্যার আছে, তোমাদের জাহিদ স্যার আছে, জিহাদ স্যার আছে, এরা সবাই আমার থেকে অনেক ভালো জানে। আমার যেটা হচ্ছে যে একসময় আমি খুব ভালো পড়াতাম, আমি সেই আলোকে তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি। ওকে, আমি কি বললাম এখানে দেখো, নেট চলে আসছে আমাদের কাছে। ভবিষ্যতের সময়টা যদি কি হয়, কাউন্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে ইন বা উইদিন বসবে। আর যদি ভবিষ্যতের সময়টা কাউন্টেবল না হয়, ঠিক আছে, এই যে বৃহস্পতিবার থেকে সোমবার থেকে জুলাই, সরি বৃহস্পতিবারের মধ্যে সোমবারের মধ্যে জুলাইয়ের মধ্যে এরকম যদি বোঝায় তাহলে সেটা বাই হবে। ওকে বন্ধুরা, তাহলে এটা তোমরা ইনশাল্লাহ পারবে আশা করছি। যে বৃহস্পতিবারের মধ্যে আছে এটা কাউন্টেবল নয়, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে বাই, ভবিষ্যতে বোঝাচ্ছে। হ্যাঁ, বাই অ্যান্সার, দেখছো? ওই একটু আগে এটা করছি আমরা, এটা আর বোঝানোর দরকার নাই। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুড, আমরা একটু আগে দেখলাম যানবাহন দ্বারা গেলে কি হয়, বাই হয়, কিন্তু পায়ে হেঁটে তারপরে ঘোড়ায় চড়ে স্কেটসে কি কি জিনিস বললাম ওগুলো থাকলে কি হয়, অন হয়। তাহলে যে ড্যাশ ফুড আছে এটা 24তম বিশেষ পরীক্ষায় আসছে, তার মানে অন ফুড হবে আনসারটা। আমরা সবাই জানি আনসারটা হচ্ছে এইটা, অন ফুড, ডি। নেক্সট কোশ্চেন যাই, 11 নাম্বার, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাল দ্য উইকেন্ড। এই উইকেন্ড নিয়েও কিন্তু একটু আগে বলছে, দেখো এই কোশ্চেনটা একটু আগে বিশেষ পরীক্ষা আসছে, আবারও আসছে 14তম বিশেষ পরীক্ষা, এটা আবার আসছে। ওকে, তাহলে উইকেন্ড হলে কি, যে এটাও একটা দিন, দিনের নামে আগে অন বসবে, কিন্তু ওই দিনের ছুটিকে যদি মিন করে তাহলে অ্যাট বসবে। যেহেতু উইকেন্ড একটা ছুটি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে অ্যাট। এটার ব্যাখ্যাটা আগে দেয়া আছে, আগের প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিও, যেটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। তো এটা আনসারটা হচ্ছে অ্যাট। কেন অ্যাট হলো, এটার ব্যাখ্যাটা কিন্তু আগে দেয়া আছে। কই গেল এইটা, এই যে অ্যাট আনসার। তাহলে উইকেন্ড থাকা, এই যে এখানে উইকেন্ড আছে, দেখো এই যে উইকেন্ড থাকা, এটা হচ্ছে অ্যাট। দেন আমরা দেখি 12 নম্বর প্রশ্নটা কি আছে, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। এই দেখো তোমাদের একটু আগে আমি বলছিলাম, হ্যাঁ একটু আগে কি বলছিলাম, এই যে কয়েকটা শব্দ বলছিলাম, দেখো এখানে পেইন্টেড আছে, কি কি বলছিলাম মনে আছে তোমাদের? বলছিলাম এন্টার, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে। ডিসকাস, দেখো বিশেষ পরীক্ষায় দুবার দেখালাম। তারপরে এমফেসাইজ, আর কি বললাম, পেইন্ট বলছিলাম। তারপরে কি বলছিলাম, রিকমেন্ড বলছিলাম, এরকম আরো আছে। রিকমেন্ড একটু আগে বলছিলাম, এই শব্দগুলোর উপরে কি বসে, প্রিপজিশন বসে না, নো প্রিপজিশন বসে না, বাট ভিন্ন অর্থ হলে কিন্তু প্রিপজিশন বসে, বাট ডিরেক্ট এই অর্থ হলে প্রিপজিশন বসবে না। তাহলে এখানে পেইন্ট আছে, পেইন্ট থাকাতে কি হবে, এখানে কোনো প্রিপজিশন বসবে না, তাহলে আনসারটা হবে নো প্রিপজিশন। বাট এখানে পেইন্ট না থাকলেই, ঠিক আছে, তখন কিন্তু প্রিপজিশন বসতো, ঠিক আছে, তখন ইন হইতো, রঙের নামের আগে ইন বসে, তখন ইন দিতে হইতো, ঠিক আছে। 13 নাম্বারটা কি আছে, 13 নাম্বারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। দেখো এটাও অনেক কথা বলা যাবে, কিন্তু এখন অত কথা বলবো না। ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা যদি বলে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তখন বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, যে কেউ যদি তোমাকে ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ইউ মাস্ট রিপ্লাই ইট ইন ইংলিশ। দেন হোয়াট শুড বি ইউর আনসার? ইফ আই আস্ক ইউ what is the time by your watch, can you say what is the time by your watch after seeing your watch, after seeing your watch you have to reply it in English, what is the time by your watch, can you say it? দেখো এটা তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, এটা যদি আমি জিজ্ঞেস করি what is the time by your watch, বাট এটা কিন্তু ইংরেজিতে বলা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আশা করছি তোমরা জানো।
তোমরা না জানলে কমেন্টে জানিয়ে দিও, আমি আর একদিন বলে দেবো যে সময়, ঘড়ির সময় উল্লেখ করতে কিভাবে বলতে হয়। এটাও কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? যেমন এখন কয়টা বাজে? এখন বাজে তোমার হচ্ছে 8:20। 8:20 ইংলিশে কি বলবা? তোমরা যদি লেখো একটু যে এই যে 8:20 বাজে, এটা ইংরেজিতে কিভাবে বলবা? 8:20, ঠিক আছে? এটা মনে রাখবা, সবসময় ঘড়ির সময় উল্লেখ করতে আগে মিনিট বলতে হবে, আগে মিনিট বলতে হবে। এবং এটা নিয়ে আমার মনে তোমরা আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, এখন অনেক কথা বলতে হবে এটা নিয়ে। জাস্ট মনে রাখবা যে মিনিট বলার পরে, যেমন এটা আছে ঘন্টা 8:20, শর্টকাটে বলে দেই 8:20 তুমি বলতে পারো। আবার কি হয় যে কখনো কখনো আমরা কি বলি যে 8:15 বাজে, এটা বলি না 8:15 বাজে। আবার কখনো কি বলি যে 8:15 বাজে, যেমন এটা এভাবে বলি 8:15 বাজে, এভাবে কিন্তু বলি, হ্যাঁ। তারপরে আবার কি বলি যে, আবার বলি যে যেমন দেখো এটা বলি যে 8টা বাজতে, দেখো এটা কি বলি 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তাহলে আমরা কতভাবে সময়টা বলি, এই সময়টা আমরা কিভাবে বলতে পারি? সবসময় মনে রাখবা যে আমরা মিনিটকে আগে বলবো, মিনিট আগে বললে সমস্যাটা নাই, ঘন্টা কিন্তু আগে বলবো না। তাহলে দেখো যে হয় তুমি এখানে পাস্ট ইউজ করবা অথবা টু ইউজ করবা, এই দুটা সময় উল্লেখ করতে, হয় পাস্ট নাহলে টু, ঠিক আছে? তাহলে তোমার কি বলতে হবে? প্রথমে মিনিট আগে বলতে হবে। তাহলে ইট ইজ 20 মিনিট, কত মিনিট? 20 মিনিট, ইট ইজ 20 মিনিটস আগে বললাম। এখন দেখো যে 8টা বাজার পরে তো 20 মিনিট হয়েছে, তার মানে 8টা কোথায় আছে? অতীতে আছে, পাস্টে আছে, তখন পাস্ট বলবা। তাহলে এটা কি বলবা? ইট ইজ কত মিনিট? 20 মিনিটস। কয়টা বেজে? 8টা বেজে। 8টা কোথায় আছে? পাস্টে আছে, তাহলে কি বলবা? পাস্ট 8। এই দেখো ইট ইজ 20 মিনিটস পাস্ট 8, মানে 8টা বেজে 20 মিনিট। কিন্তু কি বলতে হইলো? মিনিট আগে বলতে হইলো। এবার খেয়াল করো, 8:15 যদি বলি তাহলে কি বলবো? তাহলে অবশ্যই এই যে কোয়ার্টারটা আগে বলবা। তাহলে কি বলবা? ইট ইজ কোয়ার্টার, ছোটাতে দাও, কোয়ার্টার কত? 8টা বেজে, 8টা অতীতে আছে, তার মানে পাস্ট 8, পাস্ট 8 হয়ে গেল। এইবার দেখো এইটা যদি বলি যে 8:45 বাজে, 8:45, এবার কি করবা বলো? 8:45 মানে কি? যে 8টা বাজতে কত মিনিট বাকি? 15 মিনিট বাকি। তোমাদের আর কোনো ক্লাস আছে এখন রুমে? আচ্ছা, 8টা বাজতে কত মিনিট বাকি? 15 মিনিট বাকি আছে। তাহলে এটা কি বলবা? এইবার ওই যে মিনিট তাকে বলতেই হবে, তাহলে মিনিট তুমি 15 মিনিটসও বলতে পারো, আবার কোয়ার্টারও বলতে পারো, যেটা ইচ্ছা। ধরো কোয়ার্টার বললাম, তাহলে আগে কোয়ার্টার বলবো, কি বলবো? ইট ইজ কোয়ার্টার। দেখো 8টা বাজে নাই, কিন্তু 8টা অতীতে নেই, 8টা সামনে আছে। সামনে থাকলে কি হবে? 2 হবে। আর অতীতে থাকলে কি হবে? 8, মানে পাস্ট হবে। একদম সিম্পল জিনিস, খুব সহজ করে দেখবা। ইটস কোয়ার্টার টু 8। দেখো এই যে কোয়ার্টার, এই যেখানে 2 দিলাম, শুধু 2 দিলে কি হয়ে গেল? 8:15 হয়ে গেল। এই 2 না দিয়ে আমি যদি পাস্ট দিতাম তাহলে কি হইতো? ইট ইজ কোয়ার্টার পাস্ট 8, তার মানে এটা 8:15 হইতো। আর 2 দিলে কি 8:45 হবে। সরি, আমার ভুল হয়েছে। দেখো ইট ইজ কোয়ার্টার টু 8, মানে এখন 8টা বাজে নেই, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। আর যদি বলি ইট ইজ কোয়ার্টার পাস্ট 8, মানে 8:15, 8টা বেজে 15 মিনিট। এইভাবে মিনিট আগে বলে আমার সমস্যা থাকে না। আর যদি তুমি বলো যে এই যে 7:55, তোমার কাজ হচ্ছে এখন তুমি কমেন্টে লিখবা 7:55 তুমি দুইভাবে বলবা। একটা হচ্ছে 7:55 লিখবা, আর একটা হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি লিখবা। দুটো ইংরেজিতে লিখবা। সবাই লেখো, আমি কমেন্টগুলো দেখবো তোমাদের। কি বলছি বলো? 7:55 এটাকে কিভাবে লিখবা? 7:55 এটাকে একবার লিখবা, তার নিচে লিখবা যে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি একটু দেখি। আমার মোবাইলে তো নেট নাই। আচ্ছা, পেয়েছি। 7:55 ওরে বাপরে। হ্যাঁ, রুকসানা তাসনিম বলছে ইট ইজ 5 মিনিটস টু 8। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। শাহনাজ সুলতানা 2, শুধু 2 বললে হবে না, পুরো বাক্য লেখো। সাবির আহমেদ 55 মিনিটস পাস্ট 7, গুড। ইট ইজ 5 মিনিটস টু 8, ভেরি গুড। ইট ইজ 15 মিনিটস টু 8। 15 মিনিটস টু 8 এটা তো হইল না। কত মিনিট? 5 মিনিট বাকি আছে 8টা বাজতে, গেলে কি হবে?
It is 55 minutes past 7. Very good. Mashruba Tasnim. Sabrina Mumtaz. Also, it is 5 minutes to 8. Fantastic. Good. Very good. তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি right now what is the time by your watch? After seeing your watch, you have to put down it on the comment. What is the time right now on your watch or by your watch? Can you say what is the time by your watch right now? Right now after seeing your watch. Okay, just look at your watch and put down it on your comments. What is the time right now by your watch? Okay, লেখো। Sriti Akhtar, it is 28 minutes past 8, 55 minutes past 8, 29 minutes to 8. না এটা তো 29 মিনিটস কি টু 8 হবে, এটা টাইম যদি ঠিক থাকে 28 minutes past 8 ঠিক আছে। ওকে গুড, তার মানে এটা হয়ে গেছে। ওকে, এইটা কিন্তু এটা জানা হয়ে গেল এই প্রশ্নের মাধ্যমে, তাহলে এটা উত্তর জানা হয়ে গেল, কিন্তু আমরা এর সাথে সময় যে বলা ব্যাপারটা এটা জানা হয়ে গেল। আমার মনে হয় যে এটা এটা তোমাদের কাজে লাগবে এটা। ওকে, তারপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। এটা এটা আরো অনেক কোশ্চেন আছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আরো আমরা কোশ্চেনগুলো কোনটা কোনটা আছে, 14, তাই না? এটা তো ওয়ার্ড হবে না, এটা উড হবে, এটা উড হবে। এগুলো পরীক্ষা আসছে। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। হ্যাঁ, উড মানে এগুলো তো সবাই জানো যে মেকের পরে কি হয়, মেক অফও হয়, আবার মেক ফ্রমও হয়, মেক বাইও হয়, তারপরে ইনো হয়, অনেক কিছু হয়। তাহলে এটা জাস্ট মনে রাখবা যে যেমন যে মেড বাই নোকিয়া, ঠিক আছে, তার মানে কি যে কোনো কোম্পানির দ্বারা যে তৈরি হয় সেটা হচ্ছে মেক বাই। কিন্তু পরীক্ষা ঝামেলা হয় কোনটা, যে অফ আর ফ্রম নিয়ে ঝামেলা হয়। জাস্ট মনে রাখবা যে যা দিয়ে তৈরি, মেক মানে তো তৈরি হওয়া, যা দিয়ে তৈরি সেটি বোঝা গেলে অফ হবে, আর যদি বোঝা না যায় তাহলে হচ্ছে ফ্রম হবে। যাদের তৈরি তাদের চেনা যায় বা বোঝা যায় তাহলে হচ্ছে অফ। তাহলে যদি বলি যে টেবিল কিসের তৈরি, উডের, কাঠ দিয়ে টেবিল তৈরি, তাহলে কাঠ সেখানে আছে, কাঠ বোঝা যায়, তাহলে সেটা হচ্ছে অফ। ওকে, দ্য টেবিল ইজ মেড অফ উড। এখন আমি যদি বলি যে এই যে বইটা আমার হাতে আছে, ক্লাসরুম ইংলিশ গ্রামার আমার বই, যদি বলি যে এই বইটা বাঁশ দিয়ে তৈরি, মানে এই কাগজটা তো বাঁশ দিয়ে তৈরি, তাই না, বাঁশের তৈরি, কি হলো, বাঁশ দিয়ে তৈরি যদি এটা হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, যে এটা আমরা বলবো যে সেক্ষেত্রে কি বলবো, দিস বুক বা দিস পেপার বা দ্য পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বু। দেখো এখানে কোনো বাঁশের কোনো চিহ্ন নেই, বাঁশ দিয়ে চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে না, চেনা না গেলে হচ্ছে ফ্রম। তাহলে কি বলবো, দিস বুক, বা এটা কি বলবো, এটা দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। যদি চেনা যায় তাহলে হচ্ছে অফ, আর যদি চেনা না যায় তাহলে হচ্ছে ফ্রম। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি, আমি এখন কমেন্ট পড়ে আজকের মতো শেষ করে দেই। আরো আছে প্রশ্ন, আরো কয়টা বলো, এত প্রশ্ন কেন? হি লিভস ড্যাশ অনেস্ট মিনস, হ্যাঁ, মানে কি যে এই যে লিভ, নর্মালি লিভের পরে কি হয়, লিভের পরে বাস করার ক্ষেত্রে কি, লিভ ইন, বাস করা, কিন্তু কোনো কিছু খেয়ে জীবন ধারণ করা, যেমন যারা বলা হয় কি যে কাউ লিভস অন গ্রাস, ঠিক আছে,
আর কি বলে যে হি লিভস অন হিজ ফাদার্স মানি, মানে কোনো কিছু খেয়ে যদি জীবন ধারণ করা হয় সেটা হচ্ছে অন হয়। কিন্তু কোনো একটা পদ্ধতিতে বা কোনো একটা মাধ্যমে যদি লিভ করা হয়, জীবিকা নির্বাহ করা হয়, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে বাই। এই যে অনেস্ট মিনস, সততার সাথে সে জীবন ধারণ করে, সেটা হচ্ছে বাই। কিন্তু কোনো কিছু খেয়ে জীবন ধারণ করে সেটা হচ্ছে অন। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে, অনেস্ট মিনস সততার সাথে যদি করে বা কোনো একটা মাধ্যমে যদি মাধ্যমে যদি সে জীবন ধারণ করে সেটা হচ্ছে বাই। ওকে, আনসার এ। একটু ফাস্ট বলে দেই। ও আচ্ছা, এই যে একটা শব্দ লিখিয়ে নেই ওখানে, যেমন কি কি ছিল, এন্টার, এমফেসিস, ডিসকাস, তারপরে পেইন্ট, আর কি বললাম শব্দগুলা, রিকমেন্ড, এরকম কি আছে, রিজেম্বল আছে। হ্যাঁ, তা এগুলো পরে কি হবে না, প্রিপোজিশন হবে না। এই শব্দগুলো পরে প্রিপোজিশন, নো প্রিপোজিশন বসে। তাহলে এখানে দেখো যে বলছে যে সিলেক্ট দ্য কারেকশন, কোনটা কারেক্ট। তাহলে এই যে রিজেম্বলের পরে এই যে অ্যাজ, এটা হবে না। রিজেম্বলের পরে অন, এটা হবে না। তাহলে এই যে এখানে ডিতে আছে রিজেম্বলস লাইক হবে না। তাহলে এইটা দেখো সি আনসার হবে, হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার মানে বাবার মতোই। দেখো এখানে কোনো হি নাই, কোনো প্রিপোজিশন নাই, কোনো অ্যাজ নাই, লাইক নাই, এরকম রিজেম্বলের সাথে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে আনসারটা হবে সি। এগুলো পড়লে, এই জিনিসগুলো পড়লে নিয়মিত, এই যেগুলো বললাম, নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো যদি পড়ো তোমরা নিয়মিত, তাহলে তোমাদের প্রায় সব কোশ্চেনই এখান থেকে বিভিন্ন পরীক্ষায় বেসিক থেকে যে প্রশ্নগুলো হয় মেইনলি, আজকে তো মানে অ্যাপ্রোপ্রিয়েট তো বলা হলো না, বেসিক থেকে যদি কোনো পরীক্ষা আসে তাহলে এগুলো তোমার কমন থাকবে ইনশাল্লাহ। তো এগুলো তুমি বাসা দিন পড়বা, তখন প্রশ্ন ভিত্তিক যদি পড়ো এগুলো পড়বা। আরেকটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমার বই হোক আর যেই বই হোক, যেই বই দেখবা যে অনেক বেশি প্রশ্ন দেওয়া আছে, অনেক বেশি উঁচু বই, সেই বইটা তুমি পড়তে পারবা না, এই বই কোনো সময় তোমার শেষ হবে না। তো ওই বইগুলো না পড়ে যেই বইগুলো তোমার দেখবা যে চিকন বই, বাজারে দেখবা যে কোন বইগুলো একটু অপেক্ষাকৃত একটু পাতলা আছে, কম পড়া, সেগুলো যদি পড়ো তোমার পড়াটা কাভার হবে, পড়াগুলো ভালো করে রিভিশন দিতে পারবা। কিন্তু একেবারে অনেক বেশি যদি প্রশ্ন থাকে সেগুলো তোমার কোনোদিন ওই পড়াগুলো হবে না, খালি বইয়ের মধ্যে থাকবে কিন্তু তোমার পড়া হবে না, তোমার লাভ কিছুই হবে না। এই জন্য পড়ার সময় মানে যেই বইগুলো বাজারে তুমি কিনবা সেই বইগুলো দেখবা যে সেখানে আলোচনাটা কত সহজ করে বোঝানো আছে কোনটার মধ্যে, সেইটা তুমি পড়বা। আর সেখানে যত মানে কি বলে যে অনেক বেশি ভারী না হয় বইটা, এইরকম বই একদম অ্যাভয়েড করবা, সে যেই বই হোক। ঠিক আছে, ওকে। আর তাহলে কি হয়, এরকম আরো প্রশ্ন অনেক আছে, শেষ করা যাবে না আজকে। না না, অনেক প্রশ্ন তোমাদের, না শেষ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে যে দ্য ওয়ার্ড ওয়াজ ফিনিশড, টাইম অ্যান্ড বাজেট। তাহলে এটা কি বলে যে অন টাইম, অন টাইম মানে কি, অন টাইম, ইন টাইম। অন টাইম হচ্ছে যে অন টাইম, যেমন তোমাদের ক্লাস যদি হয় 7 PM, তাহলে জাস্ট 7টায় কি হচ্ছে, সে হচ্ছে মানে এই 7টায় যদি শুরু হয় সেটা হচ্ছে অন টাইম। তোমরা জানো যে একদম ফিক্সড টাইম যদি হয় বা রাইট টাইম হয় সেটা হচ্ছে অন টাইম। আর এই 7টা বাজার যদি 10 মিনিট আগে হয় তাহলে হচ্ছে ইন টাইম। তাহলে অন টাইম, ইন টাইম ক্ষেত্রে কি হয়, যদি একেবারে পারফেক্ট টাইম হয় তাহলে হচ্ছে অন টাইম, আর ওই সময় যদি আগে হয় তাহলে ইন টাইম। ঠিক আছে, কোনো মিটিং যদি হয় যে মিটিং স্টার্টস ড্যাশ টাইম, মিটিং সাধারণত অন টাইমে শুরু হয়, তাহলে ইন টাইম কিন্তু হবে না। ঠিক আছে, যদি ট্রেন কোথাও যায় সেটা কি হবে, ইন টাইম হয় না, অন টাইম। ট্রেন সবসময় কি হয় যে একটু লেটে ছাড়ে, কিন্তু আমরা বলবো এটা অন টাইমে ছাড়বে। আর যদি ইন টাইম বলো তাহলে সেটা সময়ের যে সময়টা থাকবে ওই সময়টার আগে বোঝাবে, যেটা এটা হয় না। তাহলে যদি 7টায় কোনো কিছু থাকে, ওই যদি ফিক্সড টাইম বোঝায় তাহলে হচ্ছে অন টাইম, আর ওই সময়ের আগে যদি ইন টাইম বোঝাবে। দ্য ওয়ার্ড ওয়াজ ফিনিশড, কথাগুলো শেষ হয়েছিল কোথায়, অন টাইম, একদম রাইট টাইমে, তাহলে এটা হচ্ছে অন, এবং এটা কি হবে, উইদিন বাজেট। ঠিক আছে, আনসারটা হচ্ছে ডি। তো বন্ধুরা, এটা আসলে অনেকগুলো প্রশ্ন, আরো একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন দিতে দিতে শেষ হয়ে যাবে। আজকের যে ক্লাসটা তোমাদের সাথে আসলে কেমন হইলো, মানে এই আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো, বা এই নিয়মগুলো তোমাদের বাসায় চর্চা করো তাহলে তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে 48 বিসিএস জন্য, একটু আগে বললাম ওটা ছিল 47 এর জন্য, এটা 48 48তম বিসিএস, যারা একেবারে 1.5 বছর ধরে আস্তে আস্তে পড়তে চাও, প্রিলি প্লাস রিটেন, লিখিতর যে পড়াটা, বিশেষ করে লিখিত তো পারতেই হবে, লিখিত ইংরেজি, ফ্রি হ্যান্ড রাইটিং থাকে, এগুলো সবকিছু পারতে হবে। এই সবগুলো যারা ধীরে ধীরে শিখতে চাও তাদের জন্য হচ্ছে এইটা কোর্সটা, এটারও লিঙ্কটা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। যদি তোমাদের মনে হয় যে না পড়লে ভালো হবে তাহলে তোমরা এটা কোর্সটা করতে পারো, তোমাদের কাজে লাগবে। ওকে, আর বিজ্ঞাপন শেষ। তোমাদের সাথে আর যদি কিছু থাকে একটু কমেন্ট পড়ে দেই, কমেন্ট পড়ে শেষ করে দেই।
এটার মধ্যে কি কি আছে, যে এই যে রিটেনে ক্লাস আছে, কিন্তু এই 48 বিসিএসে রিটেনে কতগুলো ক্লাস আছে? রিটেনে ক্লাস আছে অনেকগুলা। লিখিত ক্লাস আছে 30টা ক্লাস আছে লিখিতর জন্য। তো প্রিলি ক্লাস আছে, লিখিতরও ক্লাস আছে এখানে। হ্যাঁ, তো এটার জন্য খুব ভালো একটা কোর্স হবে। এগুলোর জন্য নাম্বার দেখো, আর তোমরা এই ফাঁকে আমি তোমাদের কমেন্ট যদি থাকে কারো দেখি। তোমাদের এই যে একজন বলছো যে অষ্টম ব্যাচের স্টুডেন্ট 11তম থেকে 20তম গ্রেডের, তোমাদের যে ক্লাসগুলো যেগুলো তোমরা করতে পারো নাই, সবগুলো ক্লাসই তোমাদের আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে ইনশাল্লাহ, অ্যাপটাও প্লে স্টোরে চলে আসছে। তো এটা জানাই নেই কি জন্য, জানাই নেই, এটা 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 আসার পরেও কিছু কাজ চলতেছে। যদি তোমাদের কাছে যদি কোনো সমস্যা হয়, এই জন্য আমাদের ভেতরে কিছু কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপও প্লে স্টোরে চলে আসছে, ওয়েবসাইটও হয়ে গেছে। তোমাদের এখন সবগুলো কাজ ওয়েবসাইট এবং অ্যাপে আগের মতো হবে। গত 2 মাস ধরে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের ঝামেলা গেছে, এবং এই কারণে আমাদের অনেকগুলো সমস্যা গেছে। ইনশাল্লাহ অ্যাপ এবং ওয়েবসাইটে তোমাদের কাজগুলো শুরু হবে, কিন্তু আগেই না, তোমাদের তো ক্লোজ গ্রুপ করে তোমাদেরকে সার্ভিসটা দিচ্ছে সবাই। তো ক্লোজ গ্রুপে তোমাদের ক্লাসগুলো হচ্ছে, তো ওই ক্লাসগুলো করতে থাকো। আর এদিকে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের যে পরীক্ষাটা, এটা এটা আমাদের ইন হাউস এটা পরীক্ষা চলতেছে। কিছু কিছু সমস্যা একটু একটু আছে এখনো। এই সমস্যাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেলে তখন তোমাদেরকে এই ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে আগের মতো, এবং আগের থেকে অনেক বেটার কিছু হবে। যেমন ধরো ক্লাস তোমার ডাউনলোড দিলে এইটা আর তোমার ডাটা খরচ হবে না। একবার যদি তুমি করো ক্লাসটা, ডাটা খরচ হবে না তোমার। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এই ক্লাসগুলো করতে যে অনলাইন জিনিস, ছোটখাটো কিছু সমস্যা হতে পারে, কিন্তু ছোট ছোট সমস্যার কারণে তোমাদের যদি মানে এমন রিয়াকশন থাকে যে এটা কেন হইলো, তো এই ক্ষেত্রে তো এটা কিছু করার নাই। এখানে তো অনলাইন জিনিস, হ্যাঁ, সেটা সমস্যা হতে পারে, তোমাদের এটা খেয়াল করতে হবে। ওকে, আর তোমাদের এখানে এই দেখো, তোমাদের ক্লোজ গ্রুপে করতে যায় কি ঘটনা ঘটছে তোমাদের একটা জিনিস বলি। যেমন আমাদের এনটিআরসি কোর্সের লিখিত ব্যাচে আমাদের এক একটা সাবজেক্টে যে ক্লোজ গ্রুপ করা হয়েছে, যেমন ইতিহাস বিষয়ে আমাদের এখানে পেইড কোর্সে মানে ভর্তি হয়েছে 80 জন, কিন্তু সেখানে ওই গ্রুপে ঢুকছে 1600 জন। ক্যান ইউ বিলিভ ইট, যে ভর্তি হইলো মাত্র 80 জন, কিন্তু সেখানে ক্লাস করে 1600 জন। এখন কে যে এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছে, কে যে ভর্তি নেই, এটা ধরতেও পারা যায় না, এরকম অবস্থা ক্লোজ গ্রুপে যে কাজটা হয়। ক্লোজ গ্রুপে তারপর আমরা একটা সার্ভিসে দিচ্ছি, এখানে আমরা তো কোনো কিছু বলি নাই। এইখানে যারা টাকা দিয়ে ভর্তি হয় নাই এবং যারা যারা এখানে মানে অবৈধভাবে ঢুকে গেছে গ্রুপের মধ্যে, এরা নানানভাবে এটা মানে কি বলে যে নানান ধরনের কথাবার্তা বলে ফেলে। কিন্তু ওইখানে যেটা হচ্ছে যে এটা এই যে ওয়েবসাইট যখন হয়ে যাবে তখন এটা আর পারবে না। ওয়েবসাইট হলে একদম নির্দিষ্ট যারা ভর্তি হয়েছে তারাই করতে পারবে। তো ওটা যারা এই যে দেখো কোথায় 80 জন ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস করে 1600 জন। তো এইটা আমরা তো ওইভাবে তো খেয়াল করি না, যে ওইটা অতটা সিরিয়াসলি নিয়েও নাই যে কেন বাকিগুলো এটা হয়ে গেল। মোহাম্মদ জহুরুল হক বলছে কোনো অভিযোগ নাই, বিদ্যাবাড়ি সবসময় বেস্ট। থ্যাংক ইউ। এটা হচ্ছে যে একটা অনলাইন প্রতিষ্ঠানের মধ্যে থেকে তোমার অনলাইনে কাজটা করতে গেলে কিছু কিছু সমস্যা থাকবে, এই মেন্টালিটি বা এই মানসিকতা নিয়েই তোমার সেখানে কোর্সটা করতে হবে। আর মানে ওইটা যদি তোমার মাথায় না থাকে, অনলাইনে তুমি বাড়িতে বসে ক্লাসগুলো করতে পারছো, এটা রেকর্ড ক্লাসটা বারবার দেখতে পাচ্ছ, সবগুলো বাড়ি থেকে তোমার কাজটা হচ্ছে। এই ক্লাসটাই তুমি যদি কোনো কোচিং সেন্টারে যাইতা, প্রথম কথা হচ্ছে যে এই মানের টিচারদের তুমি তোমার এলাকার থেকে পাইতা না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ক্লাসগুলো তুমি সরাসরি করতা, কোনোদিন এই ক্লাসে তুমি রেকর্ড দেখতে পারতা না। অর্থাৎ সামনে যে ক্লাসে নিচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস যাই নিক, ক্লাস শেষ তোমার সবকিছু মাথার থেকে, কিছু কিছু মাথায় থাকবে, ম্যাক্সিমাম জিনিস মাথা থেকে আউট হয়ে যাবে, তুমি কিন্তু সেই জিনিস দেখতে পাচ্ছ না। সেটা তুমি অনলাইনে দেখতে পাচ্ছ। তোমার জন্য একটা আশীর্বাদ হচ্ছে অনলাইন, সেই আশীর্বাদের কাজটা তোমাদের বিদ্যাবাড়ি করতেছে। সামান্য যদি কোনো ভুল হয়, তো সেইটার জন্য তোমার যদি এরকম মানসিকতা থাকে তাহলে তো মুশকিল। তোমাদের যেটা করতে হবে যে অনলাইনে এই যে ওয়েবসাইট এবং অ্যাপ যে বন্ধ ছিল, এটা কাজটা শেষ দিকে তোমাদের কিন্তু ক্লাস কোনো সময় বন্ধ ছিল না, সবসময় এটা কি ছিল, যেটা কয়েকদিন সমস্যা গেছে, কিন্তু পরবর্তী সময় ক্লোজ গ্রুপ করে সেই গ্রুপের মধ্যে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে। যেহেতু আমাদের বিদ্যাবাড়ি থেকে এর আগে কখনোই ক্লোজ গ্রুপে নেওয়া হয় নাই, ফার্স্ট টাইম ক্লোজ গ্রুপে নিতে যে এখানে আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু মানে সমস্যা হয়ে গেছিল ক্লাসগুলো নিতে, যে কারণে 80 জন মাত্র ভর্তি হয়েছে, কিন্তু সেখানে ক্লাস করে 1600 জন। এই মিসম্যানেজমেন্টের কারণে, এই সমস্যাগুলোর কারণে। এইগুলো তো তোমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ ভালো থাকিও। তোমাদের যারা যুক্ত থাকলে তখন তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমরা জীবনে অনেক সফল হও, ভালো থাকো। আর কেমন লাগলো ক্লাসগুলো সেটা জানিয়ে দিও। আর তোমাদের পরবর্তী সময় কেমন ক্লাস চাই, এখানে আমাদের 3টার সময় প্রতিদিন 3টার সময় তোমাদের বিসিএস ছাড়া যে চাকরিগুলো, নন ক্যাডার পরীক্ষা, ব্যাংক জব পরীক্ষা, 11তম থেকে 20তম গ্রেড পরীক্ষা,
এনটিআরসি, প্রাইমারি পরীক্ষা, এগুলো সব ফ্রি ক্লাস হচ্ছে। যাদের পে করার সামর্থ্য নাই বা যারা পেড ব্যাচে ভর্তি হতে পারো না, তাদের তো আমরা জোর করি নাই, তাদেরকে ফ্রি ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। এভরিডে ফ্রি ক্লাস হচ্ছে। যাদের ভর্তি হওয়ার দরকার নাই বা টাকা নাই, সামর্থ্য নাই, তারা ওই ব্যাচগুলোতে ভর্তি হবা। আর যাদের সামর্থ্য আছে, পে করতে পারো, তো তাদের জন্য হচ্ছে পেইড ব্যাচ। তারা পেইড ব্যাচে ভর্তি হলে এক্সট্রা অবশ্যই কিছু পাবে, সেই এক্সট্রা জিনিসটা তো পেইড ব্যাচটা অবশ্যই দিতে হবে। আর যারা পেইড ব্যাচে নাই, নন পেইড ব্যাচে একদম ফ্রি কোর্স করার জন্য কিন্তু আমরা 3টা টাইম রাখছি ফ্রি কোর্স। সেটা 3টার সময় বিসিএস ছাড়া সবগুলো কোর্সের জন্য, আর 7টার সময় শুধু বিসিএস জন্য, যেমনটা হইলে এখন এতক্ষণ চলতেছে। আর 9টার সময় এনটিআরসি লিখিত কোর্সের জন্য, 9টা 9:30 সময় লিখিত কোর্সের জন্য। তো তোমরা এগুলো ইনশাল্লাহ আমার মনে হয় এনজয় করতেছো। তো আমরা তো বলি নাই যে তোমরা এখানে কি বলে যে টাকা দিয়ে ভর্তি হতে হবে, এরকম তো বলি নাই। তোমার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে তোমরা ফ্রি ক্লাসগুলো করো। বিদ্যাবাড়ির 3টা টাইমে ফ্রি ক্লাস দেওয়া আছে। এগুলোর জন্য মাসে লাখ লাখ টাকা খরচ করতে হয়। প্রতি মাসে এই যে ফ্রি ক্লাসগুলো যে হয়, এর জন্য লাখ লাখ টাকা খরচ হয়। এটা বিদ্যাবাড়ি করে। যারা কোর্সটা পে করতে পারে না তাদের জন্য এই কাজটা করে, এবং এটা করে আসতেছে। এটা কিন্তু যারা এই যে অনেক অনেক ধরনের কথাবার্তা বলবে, তারা কিন্তু এই কাজটা করবে না। তারা কাজটা করবে না, তারা এটা দিতে পারবে না, এত টাকা খরচ করতে পারবে না যেটা আমরা করতেছি এখানের জন্য। আর তোমাদের এখান থেকে যারা পেইড কোর্সে ভর্তি হবা, তাদের তো অবশ্যই পেইড যারা আছে তাদের তো আলাদা একটা ব্যাপার থাকবেই, সেখানে এক্সট্রা কিছু পাবে। সেখানে আলাদা জুম ক্লাস হয়, ক্লোজ ক্লাসগুলো হয়, সেটা ভিন্ন জিনিস। ওকে, যেমন 47 বিসিএস, 48 বিসিএস, 48 বিসিএস পরীক্ষা 1.5 বছর ধরে চলবে। লিখিত ক্লাস থাকবে এখানে, প্রিলি ক্লাস থাকবে এখানে, ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজ থাকবে। 48 যারা একদম শুরু থেকে বাড়ি পড়া দেওয়া হয়, বাড়ি পড়া দিয়ে সেই পড়াটা নিয়ে সেই পড়ার উপর পরীক্ষা নেওয়া হয়। তো এইটা তুমি কই পাবা? এগুলো পেইড ব্যাচের জন্য। আর নন পেইড ব্যাচে এভরিডে ক্লাসগুলো হচ্ছে। ক্লাসগুলো ইউটিউবে হচ্ছে, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে হয়, তারপরে ফেসবুক পেজে হয়। এগুলো ক্লাসগুলো করলে নন পেইড ব্যাচে, অর্থাৎ ভর্তি না হয়েও তোমার অনেকগুলো ক্লাস বিদ্যাবাড়ির সাথে থাকলে, জাস্ট বিদ্যাবাড়ি ফেসবুক পেজ আর বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটা জাস্ট যুক্ত থাকলেই তুমি অনেক কিছু পাবে এখান থেকে। ওকে, কি বলছে স্যার? অ্যাপের ব্যাপারে আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমার বড় ভাইয়ের সফটওয়্যার কোম্পানি আছে, যে কোনো আলোচনা আপনি করতে পারবেন ভাইয়ের সাথে। থ্যাংক ইউ। এটা তো আসলে আমি খুবই সাফার করছি এটা, মানে এই যে অ্যাপ এবং ওয়েবসাইট গত 2 মাস ধরে আমাদের বন্ধ। এটা তো বন্ধ, এটা নিয়ে আমাদের যার পর নাই সমস্যা হয়ে গেছে। পরে আমরা ক্লোজ গ্রুপ করে, যেটা আমরা কখনোই করি নাই, অন্যরা তো ক্লোজ গ্রুপ নিয়ে পড়ায়, কিন্তু আমরা কখনো ক্লোজ গ্রুপ নিয়ে কখনো পড়াই নাই। আমাদের এখান থেকে এই কাজটা করতে হয়েছে গত 2 মাস ধরে। কি যে একটা মানে একটা বিশ্রী অবস্থা এই এই ক্লোজ গ্রুপে করাতে চেয়ে, সেটা করাতে হয়েছে। তো এই অ্যাপ এবং ওয়েবসাইট দুইটাই, আমাদের অ্যাপটা প্লে স্টোরে চলে আসছে, ওয়েবসাইটও হয়ে গেছে। এখন এইটাকে একটু জাস্ট মডিফাই করা হচ্ছে কিছুটা। মানে একসাথে অনেকেই যখন ভিড় করে ক্লাসে, তখন একটু সমস্যা হচ্ছে। নর্মালি চলে, কিন্তু যদি একসাথে সবাই ভিড় করে তখন এটা সমস্যা হচ্ছে। ওইটাও ঠিক করা হচ্ছে, ঠিক হয়ে গেলে 2-1 দিন লাগবে আরো। কিন্তু এর মধ্যেই আমরা সবাইকে ওই ব্যাচগুলোতে, যেমন যার যেমন ব্যাচ ছিল ব্যাচগুলোতে আমরা এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আশা করা যাচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের যারা আছে তারা, তারপরে এনটিআরসি যারা বা অন্য যারা আছে, তারা সবাই ওয়েবসাইটে ক্লাসগুলো সামনে করতে পারবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকিও, আর তোমাদের জন্য শুভকামনা থাকলো। এখনো অনেকেই যুক্ত আছো, যারা যুক্ত আছো তোমরা যদি চাও এইভাবে ফ্রি ক্লাসগুলো করতে পারবা, সমস্যা নাই। পেইড ব্যাচ হচ্ছে শুধু যারা একটু আয়েসে কোর্সটা করতে চায়, টাকা আছে আয়েসে করতে চায় এবং সবকিছু গুছিয়ে চায়, তাদের জন্য হচ্ছে পেইড ব্যাচ। আর তোমার টাকা নাই, তোমার পেইড ব্যাচের দরকার নাই, তুমি জাস্ট ফ্রি ক্লাসগুলো, বিদ্যাবাড়ি যত ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাসগুলো করে যাও। 3 বেলা ফ্রি ক্লাস হয় অনলাইনে, এগুলো তুমি করে যাও। সবাই ভালো থাকিও। আর তোমরা সবাই মানে বিদ্যাবাড়ির পাশে থাকবা। বিদ্যাবাড়ি তোমাদের জন্য অবশ্যই অনেক কিছু করবে এবং করতেছে, অলওয়েজ পাশে থাকবা। আর তোমাদের এই ফাঁকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে বিদ্যাবাড়ি থেকে যে টাকা আয় হয়, যে টাকাটা আয় করা হয় সেটা ওই মাসে খরচ করা হয়। যে মাসে যা আয় হয় সেটা ওই মাসেই খরচ হয়। এইটা ওইভাবে যেভাবে খরচ হয়ে যায়। তো প্রতি মাসের টাকা দিয়ে প্রতি মাসটা চলে, বুঝতে পারছো? তো সেই কারণে যে এখান থেকে যে একেবারে যে তোমার একটা বিগ একটা কিছু করতে হবে, লাভ টাভ হ্যান, এই ধরনের চিন্তা ভাবনা এরকম নাই। জাস্ট কি যে এটা সবাই মিলে একটা সুন্দর একটা পরিবার, অনেকে এখানে জব করে, অনেক। তো যারা জব করে তাদের একটা কর্মসংস্থান হয়েছে এখানে, তারা এখানে চাকরি করে। তো সবাই মিলে একটা কি হয় যে মান্থ এন্ড যে একটা কর্মসংস্থান এখানে হয়েছে। টিচাররা এখানে যারা ক্লাস হচ্ছে তারা আয় করতেছে, সবাই মিলে চলতেছে এবং স্টুডেন্টরা বেনিফিটেড হচ্ছে। এটাই হচ্ছে বিদ্যাবাড়ির একটা বড় একটা অর্জন। তো আশা করছি তোমরা ইনশাল্লাহ পাশে থাকবা, আমাদের সবসময় ভালো থাকবা এবং আমাদের একজন এক একজন অ্যাম্বাসেডর হয়ে থাকবা সবাই। ওকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, টাটা।